এই যে মিস্টার, একা একটা মেয়েকে একা পেয়ে ধর্ষণ করার ইচ্ছা? বিশ্বাস করুন, আসলে কোনো বিশ্বাস টিশ্বাস বুঝি না। আমি কাল ডিআইবি স্যারকে ফোন দিয়ে বলে দিব। প্লিজ এমনটা করবেন না। আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আশা বলবো না, তবে একটা শর্তে। কি শর্ত? আমাকে বউ হিসেবে মেনে নিতে হবে। কোনো দিনই না। ওকে, কোনো ব্যাপার না। আমার ফোনটা গেল কই? ওকে ওকে, ঠিক আছে। আমি আমি আপনাকে বউ হিসেবে মেনে নিলাম। ঠিক আছে, মেনে নিলাম। এই তো আমার সুইট বরটাকে। তবে তার আগে আমাকে মর্নিং কিস দিতে হবে। নাও খাও। না। স্যারকে ফোন দিব? ব্ল্যাকমেল করছো? তোমাকে পাবার জন্য যদি তাই করতে হয় তবে তাই করব। আমাকে ছেড়ে দিন। আপনারা এমন কেন আমার সাথে করছেন? প্রবহমান বৃষ্টির আলাপতে চারপাশ সাদাটে হয়ে আছে। কালো মেঘাচ্ছন্নের ঘোলাটে রঙিন আলোর বিশ্রী রকম বৃষ্টির শব্দে সব দিক যেন বিদুখা মনে হচ্ছে। নীলার লাল রঙা রক্তের শ্রবণায় নিজেকে বিলীন করে গাড়ি স্টার্ট দেয়। কদাচিৎ স্থানের আবছায়াকে পিছনে ফেলতে যখনই সে চলে আসবে, তখনই শুনতে পায়, আমাকে ছেড়ে দিন। আপনারা কেন? নীলা থেমে যায়, গাড়ি থেকে নামেও। বৃষ্টির ফোঁটায় চারপাশ তেমন দেখা না গেলেও ঠিকই একটা করুণ আর্তচিৎকার শুনতে পাচ্ছে নীলা। নীলা সেদিকে অগ্রসর হয়। মেইন রাস্তা থেকে খানিকটা ভিতরে বড় জঙ্গল। সেগুন আর মেহগনি গাছের গোড়ার সাথে ছোট ঝাউ আর বেড়ি গাছে ভরপুর। কিছুই তেমন দেখা যাচ্ছে না, বারবার থেমে থেমে শুনতে পাচ্ছে ও। আমাকে ছেড়ে দিন, আমাকে বাঁচান। নীলা দ্রুত যেতে থাকে শব্দের সূচনাতে। একসময় হঠাৎ শব্দটা থেমে যায়। নিলয় ধীর পায়ে সমাপ্তের এখানে চলে আসে, কিন্তু সেখানে কেউ নেই। বৃষ্টিটা হুট করে থেমে যায়। বিদ্যুৎ চমকাতে থাকে। বড় গাছের সবুজ পাতাতে বৃষ্টির ফোঁটা আবহমানের টুপটুপ শব্দগুলো যেন বিরতিহীন হয়ে পড়ছে নিচের দিকে। নীলয় কিছু সময় সেখানে দাঁড়ায়। ফিরে আসার জন্য প্রস্তুত হতেই শুনতে পায়, ওড়না দিয়ে ওর হাত দুটো বেঁধে নে। নিলয় অবাক হয়। কিছুটা পাশেই ঝোপ নড়ার দৃশ্য দেখে বিদ্যুৎ চমকানোর আলোতে নিলয় সেদিকে এগিয়ে যায়। কিছুটা কাছে যে দেখে তিনজন সাদা টুপি পরা, আর একজন গায়ে লাল কাপড় পরে একটা মেয়েকে চারজন ছেলে চেপে ধরে আছে। নিলয় আরো কাছে যায়। যে ছেলেটা লাল শার্ট পরে, কপালে তিলক লাগিয়ে আছে, সে ছেলেটা মেয়েটার মুখ চেপে ধরে আছে। আর বাকি তিনজন সাদা টুপি পরা ছেলেদের মধ্যে একজন পা, একজন পেট, আর একজন ওড়না টেনে হাত বাঁধার চেষ্টা করছে। এখানে কি হচ্ছে? ওরা চমকে যায়। পাশে তাকিয়ে দেখে কালো পোশাক পরা একজন লোক দাঁড়িয়ে আছে। মাথায় লম্বা কালো টুপি, গায়ে কালো লম্বা পোশাক, মুখটা দেখাই যাচ্ছে না তার। চারজন ছেলের মধ্য থেকে একজন বলে ওঠে, কে তুই? এখানে কি করছিস? চুপচাপ চলে যা, না হলে তোকে মেরে ফেলবো। এখানে কি হচ্ছে? শালা তোকে বলতে হবে? শোন, রাকেশ সহ ওর বন্ধুরা যা করে তা কাউকে বলে না, তা কাউকে বলে করে না। সোজা চলে যা, আর না হলে আমাদের সাথে লেগে পড়, মজা পাবি। মেয়েটার দিকে তাকায় নিলয়। অষ্টাদশী সুন্দরীদের মতো মনে হলেও বয়সটা প্রায় নিলয়ের সমানই। মুখে হাত চেপে রাখার কারণে করে শব্দ করে ওঠে সে। বৃষ্টির ফোঁটার সাথেও যেন মেয়েটার চোখের পানিগুলো গড়িয়ে পড়ছে নিচে। নিলয় বলে, তোদের মাথায় টুপি, একজনের কপালে তিলক, তোরা এমন কেন করছিস? দেখ ভাই, মাথা গরম করিস না। মেয়েটার উপর নজর ছিল, আজকে সুযোগ পেয়েছি। আর কোথায় লেখা আছে টুপি তিলক পরে নারী দেহকে ছুতে পারবো না? মুখটা দেখা আর কাজে লেগে পড়ে। আরে সাব্বির, এত কথা কেন বলছিস? শালাকে মেরে দে। সাব্বির নামের একটা ছেলে বসা থেকে উঠে দাঁড়ায়। সাদা পাঞ্জাবির পেছন থেকে একটি বড় ছুরি বের করে। নীলার দিকে সরে আসতেই নীলয় জোরে ঘুষি দেয় ছেলেটার গালে। সাব্বির পড়ে যায় মাটিতে। সাথে সাথে তিনজন ছেলে বসা থেকে উঠে দাঁড়ায়। নীলয় পিস্তল বের করে ওদের দিকে তাক করে। রাকেশ বলে, শোন, তুই কে আমরা জানি না, তবে আমাদের মারিস না। আমরা চলে যাচ্ছি, তবে মনে থাকবে তোর কথা। আবার দেখা হবে। আমরা চিনব না তোকে, কিন্তু সময় আমাদের দেখা করাবে। আচ্ছা। সাব্বিরকে তুলে ওরা নিয়ে যায়। নিলয় মেয়েটাকে টেনে তুলে
মেয়েটা ভয়ার্ত দৃষ্টিতে বুকে হাত চেপে ধরে দাঁড়িয়ে থাকে। নীলয় ঝোপের উপর থেকে ওড়নাটা নিয়ে মেয়েটার হাতে দেয়। নিজের লজ্জাঙ্গদয় ওড়না দিয়ে ঢেকে নিলয়ের দিকে তাকায়। নাম কি তোমার? জি, নেহা। নিলয় নেহাকে নিয়ে মেইন রাস্তার উপর চলে আসে। গাড়ির কাছে এসে দাঁড়ায়। নেহার দিকে তাকিয়ে নিলয় বলে, কি করো তুমি? এত রাতে ওদের সাথে কিভাবে দেখা হলো? আমার না কোথাও যাওয়ার জায়গা নেই, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেবেন? গ্রাম থেকে এসেছি, কয়েক মাস হলো। খালার বাসায় থাকতাম, কিন্তু খালা আমাকে পাচার করার জন্য বিক্রি করে দিয়েছিল। নিলয় পা থেকে মাথা অবধি তাকায় নেহার দিকে। কেমন যেন মায়া মায়া ভাব মুখটার উপর। নিলয় কিছু বলে না, ইশারা করে গাড়িতে উঠতে। নিলয় গাড়ি চালায়। নেহা সিটে হেলান দিয়ে বসে কাচু মাচু হয়ে নিলয় গাড়ি চালাতে চালাতে বলে, তোমার ভয় করছে না আমার সাথে যেতে? না, যে ছেলে অন্যদের থেকে একটা মেয়েকে বাঁচাতে পারে, সে আর যাই হোক আমার কোনো ক্ষতি করবে না। নিলয় অবাক চোখে তাকায়। তাকে এরকম কেউ ভরসা করবে নিলয় ভাবেনি। আর কিছু বলে না, গাড়ি চালাতে থাকে। বিশাল বড় একটি বাড়ির সামনে এসে থামে গাড়িটা। গাড়ি থামতেই তিনজন ছেলে দৌড়ে আসে নিলয়ের গাড়ির সামনে। মাসুম নামের একটা ছেলে গাড়ির দরজা খুলে দেয়। ভাই, আজ এত দেরি কেন হলো আসতে? মিশন কি ফেল? নিলয় কখনো মিশন ঠিক মতো শেষ না করে আসে না। নিলয় নামার সাথে সাথেই নেহা গাড়ি থেকে নামে। সবাই কিছু সময় মেয়েটার দিকে তাকিয়ে থাকে। নেহা নিলয়ের দিকে তাকায়। মুখ থেকে কাপড় সরাতেই এমন একটা মায়াময় চেহারা নেহা দেখবে কখনো আশা করেনি। সে হয়তো ভেবেছিল পিস্তল হাতে ছেলেটা অনেক ভয়ঙ্কর হবে, কিন্তু না, নিলয় দেখতে একদম আলাদা। শ্যাম এসে বলে, ভাই, কে ইনি? নেহা আজ থেকে আমাদের সাথেই থাকবে। কেন, তোমার রোজ কি তাহলে শেষ হয়ে গেল? না, নিলয়ের দেওয়া রোজ কখনো শেষ হবে না। তাহলে তুমি তো বলেছিলে আন্ডারওয়ার্ল্ডে থাকতে হলে নারী থেকে দূরে থাকতে হবে, কারণ নারী হয় ছলনাময়ী। আহ, ও বিপদে পড়েছিল, তাই তাকে নিয়ে এসেছি। সবটা খুলে বলে নিলয়। চা করবে আমাদের জন্য রোজ সকালে। নেহার হাত ধরে বাড়ির মধ্যে প্রবেশ করে নিলয়। ওদের পিছনে মাসুম। সিয়াম আর অর্ক অবাক চোখে চেয়ে আসতে থাকে। অবাক হয় যে নিলয় মেয়েদেরকে সহ্যই করতে পারে না। সে নিলয় একটা অচেনা মেয়ের হাত ধরে নিজেরই দলে টেনে নিয়ে আসছে, থাকতেও দিচ্ছে সবার সাথে। নেহা বাড়িতে প্রবেশ করে। বড়ই বাড়িতে নিলয়, মাসুম, সিয়াম আর অর্ক ছাড়া কেউ থাকে না। শহর থেকে অনেকখানি দূরে বাড়িটা। নেহা সবকিছু অবাক চোখেই দেখছে। তখনই নিলয় বলে, সবাই বাইরে গেলেও তুমি কখনো এ বাড়ির বাইরে যেতে পারবে না, কথাটা মনে রাখবে। হুম। নেহা আবারও সব দিক দেখতে থাকে। চোখ আটকে যায় সোফার উপরে কাপড় চোপড় আর সামনের টেবিলে ড্রিঙ্কসের বোতল দেখে। নিলয় চলে আসতে যাবে, তখনই নিলয় শুনতে পায়, এই যে ছেলেরা, নিলয়ের লোকেরা, এদিকে শুনুন। এসব কি কি নোংরা করে রাখছেন সব? দেখতে তো হিরোদের মতো সবগুলো, কিন্তু এত বাজে জায়গায় থাকেন কি করে? ড্রিঙ্কসের বোতলগুলোও যেন এভাবে ছড়িয়ে না থাকে। আর বসার জায়গায় এমন কাপড় রাখা কেন? সবগুলো তুলুন, না হলে কিন্তু অনেক বকা দিব। নিলয় ভ্রু কুচকে তাকায় নেহার দিকে। কোমরে হাত রেখে মাসুম, সিয়াম আর অর্কদের দিকে তাকিয়ে ঝাড়ি দিচ্ছে। মাসুম হা হয়ে একবার নেহার দিকে তাকায়, আর একবার নিলয়ের দিকে তাকায়। ভাই, এসব কি? ও আমাদের বকছে কেন? আর এগুলো তো সবসময় এভাবেই থাকে, তুমি কিছু বলো। ওই ছেলে শোনেন, উনি কি বলবে? ঘর বাড়ি পরিষ্কার দেখতে চাই 2 ঘন্টার ভেতরে। আর আমার সামনে যদি কেউ সিগারেট খেয়েছেন, তাহলে তো খবর আছে, মেরে না হসপিটালে পাঠাবো। এই যে নিলয় সাহেব, আপনাকেও বলছি, আমার সামনে সিগারেট তো দূরে থাক, কোনো রকম কেউ ড্রিঙ্কস করবেন না। এই যে লেডি মাফিয়ান, কাকে ধমকাচ্ছেন? চিনেন আমাদের? পুরো শহরে যে গ্যাংয়ের ভয়ে কাঁপে, সেই গ্যাংয়ের আমরা। আমাকে গ্যাংয়ের ভয় দেখাও? কিসের গ্যাং? কথাটা বলেই নেহা সিয়ামের কান টেনে ধরে। সবাই কিছু সময় বোকার মতো তাকিয়ে থাকে নেহার এমন আকস্মিক কাণ্ড দেখে। নীলয় জোরে বলে ওঠে, তোমাকে থাকতে দিয়েছি এখানে, তোমার ঘর দেখিয়ে দেবে দয়া করে, নিজের মতো থাকবে। আমরা কি করি না করি সেসব দরকার নেই তোমার, খালি খাবার রান্না করবে।
আচ্ছা সরি, আসলে আমি এরকমই। ছোট থেকে মাকে দেখিনি। বাবা রিক্সা চালাতো, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। পড়াশোনা করার মতো আর তখন পরিস্থিতি থাকেনি। অন্যের বাড়িতে কাজ করেছি, নিজের মতো সব গুছিয়ে নিতাম, কিন্তু যেখানেই যেতাম সেখানেই আমার দিকে সবাই কুদৃষ্টিতে তাকাতো। ভাগ্যের চাকা ঘোরানোর জন্য শহরে আসি। কিন্তু যাই হোক, আপনাদের চোখে এখনো অবধি সেই কুদৃষ্টি দেখিনি আমি। চেয়েছিলাম আপনার বন্ধুও এদের বড় বোনের মতো শাসন আদর করতে, সেটা আর হলো না যখন। আচ্ছা আমি চলে যাচ্ছি। ও, চলে তো যেতে পারবো না, আমি হয়তো আপনাদের ঠিকানা পুলিশকে বলে দিতে পারি। আমাকে তাহলে মেরে ফেলুন। সবাই বোকার মতো তাকায়। নিলয় ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না। মাসুম দৌড়েছে, কাপড়গুলো সোফার উপর থেকে সরিয়ে ফেলে। সিয়াম চেয়ে বোতলগুলো সরায়। অর্ক এসে বলে, সরি, আমাদের মাফ করে দেন। আমরা আসলে কখনো এমন শাসন পাইনি তো, তাই অবাক হয়েছি। আর ভাই আমাদের অনেক ভালোবাসে, একটু কেউ বকা দিলে ভাই তা মেনে নেয় না। ভাই প্লিজ ওনাকে থাকতে বলো, আমরা সব ওনার কথা শুনবো, আমরা সবাই একসাথে থাকবো। ভাই, একসাথে থাকবো। তবে কেউ যেন না জানে আন্ডারওয়ার্ল্ডের কিং গ্যাংয়ের সাথে একটা মেয়ে থাকে, না হলে সমস্যা হবে। পাইয়া দেওয়ার রুলস নষ্ট হবে। আমরা আপনার মতো করেই চলবো, প্লিজ চলে যাবেন না। কেউ তো আর থাকতে বলছে না। নেহা নিলয়ের দিকে তাকিয়ে বলে কথাটা। আচ্ছা বাবা, থাকবে সে, কোথাও যাবে না। সবাই হাসতে থাকে। নিলয় চলে যায় নিজের ঘরে। মাসুম নেহাকে নিলয়ের পাশের রুমে নিয়ে আসে। তারপর সবাই যে যার মতো ঘুমিয়ে যায়। নিলয় খেয়াল করে মুখে ওর রোদের আলো এসে পড়েছে। নিলয় বিরক্ত নিয়ে তাকায়। মিশন শেষ করে সে পরের দিন ইচ্ছা মতো ঘুমায়। কেউ তাকে কোনো দিন ঘুম থেকে তোলেনি। যতদূর মনে পড়ে, নিলয় জানালা আটকেই ঘুমিয়েছিল। তাহলে কে জানলা খুলবে? নিলয় বিছানা থেকে উঠে বসে। জানালা খোলা, বিছানায় কাপড় চোপড় সব একসাথে হয়ে থাকতো, সেসব নেই। ফ্লোরের মাস দিন আগে সিগারেটের প্যাকেটও পড়ে থাকতো ওভাবেই। বিয়ারের বোতল রুমের এক কোণাতে পড়ে থাকতো মাস কি মাস। ময়লা হয়ে পড়ে থাকতো সব কিছু। নিলয় অবাক হয়, নিজের রুমটা এতটা পরিষ্কার আর গোছালো। মনে মনে বলে, আর কি নিজের রুমে আছি? মাথার কাছে সবসময় পিস্তল থাকে। নিলয় বালিশ উঁচু করতে পিস্তলটা দেখতে পায়। তখন শিওর হয় যে সে নিজের রুমেই আছে। কিন্তু এসব কি? জোরে মাসুমকে ডাকে, মাসুম। কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আবার ডাকবে, দেখে টেবিলের ওপর এক কাপ চা রাখা। নিলয় চোখ বড় বড় করে তাকায়। সকালে উঠে সে বিয়ার ছাড়া খায় না। নিলয় উঠে ফ্রিজ খোলে, অবাক হয় ফ্রিজের ভর্তি বিয়ারের বোতল থেকে মাত্র হাতে গোনা কয়েকটি বিয়ারের বোতল সাজিয়ে রাখা আছে। ফ্রিজের দরজা আটকে চলে আসতে যাবে, তখনই দেখে টেবিলের পাশে ড্রেসিং টেবিলের উপর কতগুলো ফুল রাখা। নিলয় রুম থেকে বাহিরে আসে, এসে দেখে মাসুম, সিয়াম আর অর্ক বাড়ির ভিতর সব কিছু গোছাচ্ছে। আর নেহা বাজারের প্যাকেট থেকে এক এক করে মাছ মাংস তরকারি নামাচ্ছে আর চিল্লিয়ে বলছে, দেখো ভাইরা, কোন রকম চালাকি চলবে না। আজ তোমাদের জন্য স্পেশাল খাবার রান্না হবে, তবে একটাই শর্ত, সব কিছু পরিষ্কার করা চাই। আমি রান্নাঘরে গেলাম। নিলয় হা হয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। ভাবতেই পারছে না ওরা মাস্তানি করে। বুঝতে বাকি নেই নিলয়ের রুমটা পরিষ্কার নেহাই করেছে। নিলয় ওদের কাছে এসে দাঁড়ায়। মাসুম, হুম এসব কি? কাল রাতে মিশনের কথা নিয়ে সিফাত ভাই আর কি বলেছিল? এখন কথা বলার সময় নেই। ভাবি না, মানে নেহা আপু বলেছে সব কাজ করে তারপর কথা বলতে। এখন জ্বালাবে না একদম। তোমার কি কোনো কাজ দেয়নি নাকি? কি কাজ দেব মাসুম? বাপরে, সকালে চা রাখতে যেয়ে দেখিস নাই কতক্ষণ ভাইয়ার দিকে নেহা তাকিয়েছিল? মনে হয় নেহা ভাইয়াকে লাইন মারবে শিওর। ঠিক ঠিক, মজা করে একবার ভাবি ডেকেছিলাম, উনি তো কিছুই মনে করেননি। ভাই তুমি তো এবার শেষ, খালি ঝাড়ি খেয়ে খেয়ে জীবন পার করবা তুমি। নিলয় বোকার মতো তাকায়। ঘরের চারপাশ ভালো করে চেয়ে দেখে, না, সত্যি সবকিছু একদম পরিষ্কার। কিন্তু ওরা এসব কি বলছে?
প্রতিদিন সকালে উঠে ওদের মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখে নিলয় আজ ওরা একদমই ফিট। নিলয় রেগে যে বলে, এসব কি হচ্ছে? যা নিজের কাজ কর আর সিগারেট দে। এই নিন সিগারেট। পিছনে তাকায়, নেহা দাঁড়িয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘামুর। নিলয় অপলক তাকিয়ে থাকে। রাতে মেয়েটার সৌন্দর্য তেমন বোঝা না গেলেও এখন বেশ আবেদনময়ী লাগছে নিলয়ের কাছে। টোল পড়া হাসির সাথে সহস্র ভাবনার আবহমানে বিষাদহীন চাহনি। ছোট্ট একটি তিল মেয়েটাকে যেন স্বর্গের অপ্সরীর মতো মনে হতে থাকে। নীলা কিছুটা সম্মোহনে চলে যায়, ভুলে যায় সে একজন খুনি, রহস্যময়ী অদেখা মাস্টার, একজন আন্ডারওয়ার্ল্ড কিলার। কি হলো নিন, এত তাড়াতাড়ি সবাই নেশা ছাড়তে পারবেন না। ওরা শর্ত করেছে আজ দিনে 5টা সিগারেট খাবেন, তবে আমার সামনে না। কিন্তু আপনি আমার সামনে এখন খাবেন, আর আপনি রোজ 3টে করেই খাবেন। আমি দেখবো আপনি কিভাবে সিগারেট খান। না না, পেছনে ওদের দিকে কেন তাকাচ্ছেন? ভাবছেন ওদের সামনে আপনাকে বকা দিচ্ছি? ওরা কি ভাববে? কিছুই ভাববে না ওরা। ওদেরকেও একটা করে খাইয়ে নিয়েছি। আর শুনুন, মিশন এখন থেকে খুব কম করবেন। বাড়িটা যেমন অপরিষ্কার, নিজের জীবনটাও এরকম করেছেন। এরপর বউ আসলে কি হবে শুনি? নীলার হাতে সিগারেট ধরিয়ে নেহা রান্নাঘরে চলে যায়। মাসুম, সিয়াম আর অর্ক দৌড়ে নীলার সামনে এসে দাঁড়ায়। নেহার মতো কোমরে হাত দিয়ে মাসুম বলে, আজ থেকে তোমার মিতন কম করতে হবে, না হলে তোমার কপালে দুঃখ আছে। মাসুমের এমন ঢং মার্কা কথা শুনে নীলয় খেপে যায়। মাসুম দৌড়ে চলে যায় নিজের কাজে। নীলয় রাগী চোখে তাকিয়ে থাকে সিয়াম আর অর্কের দিকে। অর্ক সিয়ামের সামনে এসে হাত বাড়িয়ে বলে, এই নিন সিগারেট নিন। বুঝলি সিয়াম নেহা, সিগারেট দিয়েছি কিন্তু আগুন দিয়ে গেল না। তার মানে ভাইয়া সিগারেট নিয়ে যেন রান্নাঘরে আগুন আনতে যায়। বাপরে কি ভালোবাসা! ও মা গো, টুরু লাভ। ওই তোরা আমার সামনে থেকে যাবি? তোদের কিন্তু। ওরা দৌড়ে চলে যায়। নীলয় বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সিগারেট ফ্লোরে ফেলে দিয়ে চলে যায় বাহিরে। তারপর বাড়ি থেকে বের হয়ে মেন রাস্তায় এসে দাঁড়ায় নীলয়। একটি গাড়ি এসে থামে ওর সামনে। নীলয় গাড়ির দিকে তাকিয়ে থাকে। কালো কোট পরা জয় নামের একজন ভদ্রলোক এসে দাঁড়ায়। নিলয়, তোমাকে কাল একটা মিশন কমপ্লিট করতে হবে। ওকে। জয় নামের লোকটা চলে যায়। নীলয় কিছু সময় পর বাড়িতে আসে। এসে অনেকখানি অবাক চোখে তাকিয়ে থাকে খাবার টেবিলের দিকে। মাসুম, সিয়াম আর অর্ক বসে আছে খাবার টেবিলে। নেহা দরজার দিকে তাকিয়ে চেয়ে আছে নীলয় কখন আসবে। নীলয় আসতেই বলে, নাও এবার তোমরা শুরু করো। বুঝলেন নিলয় সাহেব, কতবার বলেছি ওদের খেয়ে নিতে, কিন্তু এরা আপনাকে ছাড়া খাবেই না। অনেক বেশি ভালোবাসে এরা। এরা নাকি কোনো দিনও এত খাবার একসাথে দেখেনি। নীলয় অবাক হয়। আসলে তারা কেন সে নিজেও এত খাবার একসাথে দেখেনি। কেউ কোনোদিন এভাবে একসাথে বসে খায়নি। মিশন শেষ করে পরবর্তী মিশনের জন্য সবাই প্রস্তুত হতো, বাইরে থেকে খাবার খেত। কিন্তু 2 দিনে নেহা এমন পরিবর্তন করে দেবে ভাবতেই অবাক লাগছে। ভাই চলে আসো। ভাবি, না মানে আপু তোমার জন্য অপেক্ষা করছে। উনিও খাননি, সবাই একসাথে বসে খাবো। মাসুম কথা শেষ করে নেহার দিকে তাকায়। নেহা মুচকি হাসে। বাকিরা নিলয়ের দিকে তাকায়। নিলয় ভ্রু কুচকে তাকিয়ে আছে মাসুমের দিকে। অচেনা একটা মেয়ের জন্য সত্যি এদের এমন ভালোবাসা অবাক করার মতো। বোঝাই যাচ্ছে না এটা মাস্তানদের থাকার জায়গা, যেন মনে হচ্ছে কোনো একটা সুখী পরিবার। নিলয় টেবিলের কাছে যে চেয়ার টেনে বসে। নেহার সাথে সাথেই প্লেট এগিয়ে নিজের মতো করে খাবার বেড়ে দেয়। মাসুম, সিয়াম আর অর্ক বোকার মতো তাকায়। এতক্ষণে ওরা প্লেট নিয়ে বসলেও নেহা ওদের বেড়ে দেয়নি। যখনই নিলয় আসে নেহা এমন করে। নিলয়কে ভাত বেড়ে দেওয়ার পরে নেহা সবাইকেই বেড়ে দেয়। নিলয়ের সামনে নেহা বসে। সবাই খেতে ব্যস্ত হলেও নেহা নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় মাঝে মাঝে চোখ তুলে তাকালেও আবার নামিয়ে নিচ্ছে। ইশারায় নিলয় জানতে চায়, কি সমস্যা তোমার?
নেহা মুচকি হাসে। সকালে কোথায় গিয়েছিলেন? কেন? আমাকে না বলে কেউ কোথাও যাবে না, এমনকি আপনিও যাবেন না। নিলয় কিছুটা কপাল কুঁচকে তাকায়। মেয়েটা এমন অধিকার কেন ফলাচ্ছে, আর সবাই কেন মেনেও নিচ্ছে? নিলয় বলে, আমি কারো কথা শুনি না, নিজের মতো চলি। সেটা আর হবে না এখন থেকে। আমাকে কোথাও গেলে বলে যাবেন। যদি যাওয়ার মতো দরকারি হয় তবে আমি বলার পরই যাবেন। সরি। দেখুন, আপনার জন্য চিন্তা হয়, আপনি বুঝবেন না। নিলয় অবাক হয়। কেন চিন্তা করবে? মাসুমদের দিকে তাকাতে তারাও যেন নেহার মতের সাথে মত দিয়ে এমন একটা ভাব করে আছে বাড়ির সবকিছু নেহার আন্ডারে। ময়লা বাড়িটা আজ যেন চকচকা হয়ে আছে। একটা মেয়ে যেমন বাচ্চা সহ হাজবেন্ড নিয়ে সংসার সামলায়, তেমনি নেহাও এমন করছে। মাসুম সিয়াম আর অর্ক যেন 3 ছেলে, আর নিলয় ওর হাজবেন্ড। নিলয় এটা ভাবতেই বড় একটি ঢোক গেলে কিছু অবাঞ্ছিত স্মৃতিগুলো হুট করে আবার ওর মনে এসে নাড়া দেয়। অসহ্য এক অদেখা যন্ত্রণা যখন তাকে হুট করে ঘিরে ধরে। নিলয় আর খাবার টেবিলে বসে না, হাত ধুয়ে কোনো দিক না তাকিয়ে সে চলে আসে। নেহা বোকার মতো তাকায়, ডাকতে যাবে তখনই অর্ক বলে, থাক আপু, ওনাকে যেতে দিন, ওনার মন খারাপ হয়ে গেছে। কেন? আসলে আমরা কোনোদিন দেখিনি উনি কোনো মেয়ের সাথে কথা বলেছে। কেন এমন করে জানি না, তবে আমরা ধরিয়ে নিয়েছি ভাইয়া কোনো মেয়েকে সহ্য করতে পারে না, কিন্তু আপনার অসহায়তার কারণে উনি আপনাকে এখানে এনেছে। আমাদের খেয়াল রাখা এতদিন উনিই করে এসেছে। কি করব আমরা? ক্লাস 9-এ থাকতে আমার মা মারা যায়, বাবা বিয়ে করে আনে সৎ মাকে। ওনার অত্যাচারে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়, আর বাবা নামক লোকটা কোনোদিন খোঁজ নেননি। পথে পথে ঘুরেছি, টোকাই হয়েছি, খাবার কেনার মতো টাকা থাকতো না বলে ছিনতাই করেছি। কত সাহস দেখিয়েছিলাম। নিলয় ভাইকেই একদিন আমরা 3 জনই ছিনতাই করে যাই। উনি অনেক রাতে একা একা ফিরছিলেন, মাথায় লম্বা টুপি, গায়ে কালো পোশাক। আমরা দৌড়ে ওনার সামনে যাই। ছুরি বের করে কিছু বলার আগেই উনি নিজে থেকে অনেকগুলো টাকা আমার হাতে ধরিয়ে দেয়। আমি অবাক হলাম। এই অবধি যতজনকে ছিনতাই করেছি তারা সবাই ভয়ে কাচুমাচু হয়ে সব কিছু দিয়ে দিত, আবার দিত না। খুনও করেছি 2-1 জনকে রাগের বশে, কিন্তু উনি কোনো কথা বলেননি। সামনে এসে চুরি বের করতেই নিজ পকেট থেকে মানি ব্যাগ বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। জানি না কি হয়েছিল। আমি আবারও দৌড়ে সামনে যাই, ছুরিটা ছুঁড়ে ফেলে বলি, ভাই টাকা লাগবে না, আপনাকে একবার দেখতে চাই। কেন? যাকে ছিনতাই করার আগেই সব দিয়ে দেয় তিনি আসলে আলাদা ধাঁচের মানুষ। এই নে। অবাক হয়েছিলাম উনি নিজেই পেছনের কোমর থেকে 2টো পিস্তল বের করে আমার 2 হাতে ধরিয়ে দেয়। অবাক ও ভয় দুটিই কাজ করে। পিস্তল থাকা সত্ত্বেও তিনি আমাদের কিছু না বলে ছেড়ে দেয়, অথচ তিনি চাইলেই আমাদের সবাইকে মারতে পারত। সেদিন থেকে ভাইয়ের পেছও ছাড়িনি। আস্তে আস্তে টোকাই ছিনতাই থেকে হয়ে যায় আন্ডারওয়ার্ল্ডের সবচাইতে ভয়ঙ্কর একটা গ্যাং, যে গ্যাংয়ের সামনে কেউ কোনোদিন এসে চোখ তুলে কথা বলেনি। কিন্তু বিশ্বাস করুন, নিলয় ভাইকে কোনোদিন ভালো মানুষদের মারতে দেখিনি। ওনাকে কেউ মিশন দিলে যাকে মারবেন তার ব্যাপারে পুরো খোঁজ নেয়, কেন তাকে মারতে হবে সেসব ব্যাপারে সব কিছু জেনে নেয়। যদি লোকটা খারাপ হয় তবেই তাকে মারেন তিনি। উনি দেশের অনেকের কাছে ভিলেন, খারাপ দোষসুলভ হলেও যারা তাকে চেনে তারা সত্যি ওনাকে ভালোবাসে। মাসুম সিয়ামের কেউ ছিল না ওদের সাথে টোকাইগিরি করতে যে পরিচয়। ওরা ডাস্টবিনের খাবার খেয়ে বড় হয়েছে। কে ওদের মা বাবা তা তারা এখনও জানে না। নিলয় ভাইয়া সবাইকে আপন করে নিয়েছে। দেখুন না, আপনিও আজ আমাদের মতো অসহায়, তবে ঠিকই একটা জায়গার উপরওয়ালা করে দিয়েছে আমাদের আর আপনার জন্য। অর্ক আর খায় না। কথাগুলো বলেই সে টেবিল ছেড়ে উঠে যায়। সবাই এক এক করে চলে যায় টেবিল ছেড়ে। নেহা বসে বসে নিলয়ের কথা ভাবছে। তারপর খাবার গুছিয়ে সেও চলে যায় নিজের ঘরে। না, ছেলেকে যেমন ভাবছি সে আসলেই আলাদা। আচ্ছা,
আমি কেন ওর কথা ভাবছি? ভালোবেসে ফেলেছি নাকি? নেহা একা একা অনেক কিছু ভাবতে থাকে। আমাকে বিয়ে করবে? নীলয় চমকে ওঠে। রাতের নীলচে আকাশ চাঁদের আলোতে দেখতে বেশ লাগে। নীলয় ছাদের পাঁচিলের কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদটাকে দেখছে। তখনই শুনতে পায় কথাটা। নীলয় চমকে ঘুরে তাকায়, দেখে নেহা দাঁড়িয়ে আছে। কিন্তু নেহার এমন বোকার মতো প্রশ্ন শুনে খানিকটা বিস্মিত হয়ে এক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে থাকে ও। কি হলো বলো, আমাকে বিয়ে করবে? খুব ভালোবাসবো তোমায়। আমি জানি একটা মানুষ এমনি এমনি কখনো মস্তান হয় না। তোমার সব কথা শুনবো, যা বলবে তাই করব। তোমার মাথা ব্যথা হলে মাথা টিপে দিব, পা ব্যথা হলেও পা টিপে দিব। তোমার সব কাজ করে দিব। প্রয়োজনে আমি তোমার খুব কাছে থাকতে চাই। আসলে ভয় হচ্ছে যদি তোমাকে হারিয়ে ফেলি। একটা মেয়ে 4 জন ছেলের সাথে একই বাড়িতে থাকছে, কেউ নোংরা দৃষ্টিতে আমার দিকে তাকায়নি এখনো অবধি। তোমাদের ভেতরে মায়া আছে। আমি চাই না এই ভালো মানুষদের থেকে হারিয়ে যেতে। প্লিজ আমাকে রেখে দাও। আমাকে ভালোবাসতে হবে না, শুধু বউ হয়ে থাকতে চাই। নীলয় কিছুই বলে না, কেবল চুপ হয়ে তাকিয়ে আছে। কি বলবে ও খুঁজেই পাচ্ছে না। যে নিজেকে সব সময় মেয়ে থেকে দূরে রেখেছে তাকে কিনা আজ এমন ভাবে চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কিছু বলবে না? আচ্ছা থাক, জোর করে সব কিছু হয় না। তুমি না চাইলে কখনো কিছু হবে না। তবে বলছি ভালোবাসা লাগবে না, অবহেলা আর একটু কাছে থাকতে দিলেই হবে। ভাই রাজি হয়ে যাও, আমরা নেহা ভাবিকে ভাবি হিসেবে দেখতে চাই। ভাইয়া, উনি না থাকলে হয়তো জীবনের আসল মানে বুঝতাম না। প্লিজ এমন করো না। যা হয়েছে সেসব না হয় অজানাতে থাক। তুমি এখন রাজি হও। তোরা বলে তো নিজেকে মারতেও পারি। আচ্ছা যা রাজি। দেখ মাসুম আর সিয়াম, ও মা গো, তুরুলা তোন, তোরা কিন্তু এতনতেতে আর মাত্তানি করতে পারবি না। ভাবিল তব কথা শুনতেই হইব, তাই তো বাইয়া। অর্ক দৌড়ে চলে যায়। নীলয় গম্ভীর থেকে হুট করেই হেসে ফেলে। সবাই একসাথে হাসতে থাকে। তারপর মাসুমেরা চলে যায় বিয়ের সব ব্যবস্থা করতে। নীলয় বাহিরে চলে আসে। বাড়ির পেছনে ফুল গাছের নিচে বসে থাকে একা। বেশ কিছু সময় পর অর্ক এসে ডাকে। নীলয় চলে আসে ভিতরে। কয়েকজন পরিচিত লোক আর কাজীকে দেখতে পায় ও। বাড়ির ভিতরটা এত তাড়াতাড়ি সাজানো হবে নীলয় ভাবেনি। কিন্তু নেহাকে কোথাও দেখতে পাচ্ছে না। কিছু সময় পর মাসুমের সাথে দেখা নেহা আসছে। নেহার গায়ে লাল বেনারসি শাড়ি। এত তাড়াতাড়ি সবকিছু এরা ম্যানেজ করবে, নীলয় তা দেখে অবাক হয়। নেহাকে বেশ সুন্দরভাবেই সাজানো হয়েছে। মেয়েটা এমনিতেই সুন্দর, তারপর এমনভাবে তাকে সাজানো হয়েছে যেন ওর প্রেমে পড়তে বাধ্য। নীলয় কিছু সময় অপলক হয়ে তাকিয়ে থাকে। মাসুম নেহাকে নিয়ে নীলয়ের পাশে এসে বসিয়ে দেয়। নীলয় কেমন যেন চুপসে যায়। সুন্দরী মেয়েদের পাশে এভাবে বসতে কেমন যেন অস্বস্তি লাগছে ওর। সবাই সামনে যেয়ে দাঁড়ায়। কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য প্রস্তুত হয়। নীলয়কে যখন কবুল বলতে বলে তখন নীলয় একটা বড় নিঃশ্বাস নিয়ে সবার দিকে তাকায়। সবাই নীলয়কে উৎসাহ দিয়ে কবুল বলতে বলে। নীলয় নেহার দিকে তাকায়, মনে মনে বলে, না, মেয়েটা আসলেই ভালো, তাকে বিশ্বাস ও ভালোবাসা যায়। নীলয় কবুল বলার আগেই নেহার হাত ধরে। নেহা ওর দিকে আরো একটু সরে এসে বসে। নীলয় বলে ওঠে, নেহা, জানি না তোমার মাঝে ঠিক কি রয়েছে, তবে তোমার মধ্যে আমি এক ধরনের মায়া, বিশ্বাস আর ভালোবাসা খুঁজে পেয়েছি। আমার অনিশ্চিত জীবনে যে কোনো সময় পুলিশের এনকাউন্টার কিংবা শত্রুর বুলেটের আঘাতে লাশ হয়ে রাস্তায় পড়ে থাকতে পারি। কেন তুমি এমন জীবনের সাথে জড়াচ্ছ সত্যি জানি না। হয়তো ভালোবাসা তোমাকে আমার সাথে থাকতে প্রয়াস জুগিয়েছে। ছোটবেলাতে পড়াশোনার প্রতি আগ্রহী ছিলাম, কিন্তু টাকার কাছে সবকিছু হার মানে। শত চেষ্টা করেও পড়াশোনা করতে পারিনি। শহরে চলে আসি, কাজ খোঁজার কত চেষ্টা করতাম। এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করেছি আমি। পৃথিবী তোমাকে থাকতে দিলেও নিজের জন্য জায়গা করতে হলে নিজের সংগ্রামে নামতে হবে। এক হোটেলে বহু কষ্টে কাজ নেই, কিন্তু ভাগ্যের পরিহাসে হোটেলের এক ছেলে ক্যাশ বক্স থেকে টাকা সরিয়ে আমাকে দোষ দেয়। ছোট ছিলাম, হোটেল মালিক আমাকে হোটেলের সামনে বেধড়কভাবে পিটিয়েছিল। গরম কড়াই আমার পিঠের উপর চাপিয়ে দিয়েছিল। আমার পিঠে সেই দাগ এখনো রয়েছে।
আস্তে আস্তে অজানা কারণে কোনো এক গ্যাংয়ের মধ্যে ঢুকে যাই। কিন্তু আমি চাইতাম আমি সবাইকে অর্ডার করব, আমি কারো অর্ডার শুনবো না। যার গ্যাংয়ে ঢুকেছিলাম সে মোটামুটি ভাবে বড়সড় লিডারও ছিল। একদিন সে একটা মেয়েকে তুলে আনতে বলে, আমি রাজি হইনি। আমাকে এসে সে গালে চড় মারে। নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারিনি, ওরই পিস্তল দিয়ে যতগুলো বুলেট ছিল সবগুলো ওর পেটে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর থেকে খুব তাড়াতাড়ি হয়ে যায় দ্য পাওয়ারফুল আন্ডারওয়ার্ল্ড কিং নিলয় দ্য ভিলেন। অনেক পুলিশ আমাকে বহুবার ধরার চেষ্টা করে, অনেকেই মারার চেষ্টা করে আমাকে। নিজেই ভাবতাম কখনো কোনো নারীর সাথে জড়াবো না, কারণ নারীরা হয় ছলনাময়ী, তারা মায়াবী হলেও ছলনা করতে একটু বুক কাঁপে না। কিন্তু কি করব, ভাগ্যে হয়তো তোমার সাথে বাকি জীবনটা কাটানোর পরিহাসে নিজেকে আটকে নিতে হয়েছে। জানি না তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা, কিন্তু তোমাকে অনেক ভালোবাসবো, আমাকে কখনো ঠকাবে না। নিলয় কথাগুলো শেষ করে কবুল বলে, নেহাও কবুল বলে। দুজনের বিয়ে হয়ে যায়। আজ ওদের বাসর রাত। বাসরঘরটা বেশ ফুল দিয়ে সাজানো হয়েছে। রাত প্রায় 2টা বাজে। নেহা বিছানায় বসে আছে নিলয়ের জন্য। নিলয় দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে, দেখে নেহা ঘুমটা টেনে বসে আছে। নিলয় নেহার কাছে এসে দাঁড়ায়। নেহা বসা থেকে উঠে আসে নিলয়ের কাছে। নিলয় হয়তো ভেবেছিল নেহা তাকে সালাম করবে, কিন্তু অবাক করা বিষয় হলো নেহাও সামনে এসে মাথা থেকে ঘোমটা সরায়। আস্তে আস্তে গা থেকে শাড়ি খুলে ফেলে নেহা। নিলয় অবাক চোখে তাকিয়ে থাকে। কালো রঙের টি শার্ট আর জিন্স পরে নেহাও সামনে দাঁড়িয়ে আছে। গা থেকে সব গহনা এক এক করে খুলে ফেলেও। চুলগুলো খোপা থেকে খুলে দিয়ে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় তখনও হাবার মতো তাকিয়ে থাকে। নেহা একটা চেয়ার এনে নিলয়ের কাছে দেয়, ইশারায় বসতে বলে। নেহা নিলয়ের বিছানার বালিশের কাছে যায়। বালিশ উঁচু করে পিস্তল বের করে কোমরে গুজে নিল। সেখানেই সিগারেটের প্যাকেট ছিল। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে নেহা জ্বালায়, নিজেই টানতে থাকে কিছু সময় ধরে। নিলয় বোবার মতো তাকিয়ে সব দেখতে থাকে। নিলয়কে সিগারেট খেতে বারণ করা মেয়েটা এখন নিজেই সিগারেট টানছে। নেহা, এসব কি করছো? নেহা কোনো কথা বলে না। সিগারেট টানা শেষ হলে জিন্সের পকেট থেকে একটা চুইংগাম বের করে চিবাতে থাকে। আরো একটি চেয়ার এনে সামনে বসেও চুইংগাম চিবাতে চিবাতে বলে, হ্যালো মিস্টার ভিলেন, ইন্ট্রোডিউস মাই ফেস অরনি আহসান, নেহা, দ্য অ্যাসিস্ট্যান্ট অফ পুলিশ কমিশনার। কেমন লাগলো ঝটকা? তোকে ধরার জন্যই এত কিছু করতে হয়েছে। মনে আছে আমাকে ধর্ষণের চেষ্টা করেছিল কয়েকদিন আগে? আরে গাধা, আমরা আগেই খবর পেয়েছিলাম তুই ওই জায়গাতে ওই দিন মিশনে যাবি। অবশ্য এটা জানতাম তুই তোর প্ল্যান যখন তখন চেঞ্জ করবি। তোকে সরাসরি ধরাটা অনেক কঠিন ছিল। আন্দাজে ঢিল ছুড়লাম, তোর জন্য অপেক্ষা করলাম, নাটক করলাম ধর্ষণের। তুই পা দিলি ফাঁদে, ব্যাস। বাকিটা আমার মতো করেই সব কিছু করেছি। এ বাড়ি থেকে সব অস্ত্র সরানো শেষ, এমনকি তোর কাছেও কোনো গোপন অস্ত্র নেই। আসল কথা হলো, মনে আছে 5 বছর আগে তুই একজনকে আহত করেছিলি? রাহাতের নাম মনে পড়ে? নিলয় ঠিক কি করবে বুঝতে পারছে না। রাহাতের নামটা শুনে রাগটা আরো তীব্র হয়। শালা পুলিশও রোজ রাতে পেশাব পল্লীতে যে নিজেকে বিলীন করত, আর রোজ একটা করে কল গার্লকে বিক্রি করত। নিলয় এটা জানতে পারে, তাই সবার সামনে ওকে পিটিয়েছিল। কিন্তু নেহার সাথে রাহাতের কি সম্পর্ক? রাহাত আমার ভাই, তোর জন্য সে এখনো দাঁড়াতে পারে না, বিছানায় পড়ে আছে। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম তোকে আমি বোঝাবো মস্তানি কাকে বলে, কিন্তু আফসোস তোকে দেখা তো দূরে থাক, কোথায় থাকতি কি করতি ঠিকমতো কেউই জানতই না। 4 বছর তোর পেছনে পড়ে আছি, তোর সব রকম মুভমেন্ট আমার চেনা হয়ে গেছে। তাই তো তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করে কষ্ট দিয়ে মারতে চাই। তারপর নিলয় অবাক চোখে তাকিয়ে আছে নেহার দিকে। নেহা এমনটা করবে নিলয় কখনো ভাবতেই পারেনি। চোখ বেয়ে পানি আসতে যেও যেন রাগের তীব্রতায় তা থেমে যাচ্ছে।
মুখের রং পাল্টে লালচে রং ধারণ করছে। নেহা উচ্চ স্বরে হেসে ওঠে। বদ্ধ ঘরে নেহার এই হাসিটা প্রতিধ্বনি হতে থাকে কয়েকবার। অসহ্য এক যন্ত্রণা হয় নিলয়ের মাঝে। নিলয় কেবল সামনে বসা এই বহুরূপী মেয়েটার দিকে তাকিয়ে থাকে। নেহা হাসি থামিয়ে বলে, তোর হাতে হ্যান্ডকাপ পরাতে পারি এক্ষুনি, কিন্তু করবো না, কারণ আমি ইমোশনাল আর কষ্টে মারতে ভালোবাসি। তোর মতো মস্তান আমাকে মারতে পারবে না এখন, কারণ তোর মন জর্জরিত ভালোবাসার আঘাতে। তুই কি আমায় আঘাত করবি? আমার ভাই বিছানা সজ্জায় কি হয়েছিল, কেন তাকে মেরেছিলে, আমার তা জানার কোনো দরকার নেই। সে আমার ভাই। আমার এত দূরে আসার পেছনে তারই অবদান। তোকে আমি একেবারে মারবো না, কষ্ট দিয়ে মারবো। নেহা থেমে যায়। ওর হাসির সুখানুভূতিটা নিলয়ের কাছে বিষাদেও লাগে। সত্যি নিলয়ের হাত খোলা আছে, চেয়ারে বসে আছে, ও একটু নড়তে পারছে না। সবকিছু যেন অবশ হয়ে গেছে ওর। ফুলের ঘ্রাণে চারপাশ ভরে গেলেও তিক্ততা যেন মনের গভীরে বাসা বেঁধেছে। নেহা আবার বলে, কেমন লাগছে আমার নতুন রূপ? তোকে ভালোবাসিনি আমি, সবটাই নাটক ছিল। তোদের মনটা জয় করার একটা বিরাট প্ল্যান ছিল। এখন সব কিছু ঠিকঠাক। চল থানাতে। কাউকে ডেকেও লাভ নেই। মাসুম, সিয়াম আর অর্ক অনেক আগেই আমাদের অফিসারদের হাতে বন্দী হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না? ওয়েট, রাকেশ। নামটা উচ্চারণ করতেই নিলয়ের রুমের দরজা ভেঙে 4 জন পুলিশ ঘরে প্রবেশ করে। তাকে দেখে সেই 4 জন ছেলে সেদিন নেহাকে এরাই তুলে এনেছিল। এখন নিলয় বুঝেছে রাকেশ কেন সেদিন এই কথা বলেছিল, আমাদের দেখা হবে। কিন্তু এভাবে দেখা হবে ভাবতেই পারছে না নিলয়। রাকেশ নিলয়ের সামনে এসে দাঁড়ায়, মুচকি হেসে বলে, হ্যালো মিস্টার ভিলেন, বলেছিলাম না তোর সাথে আমাদের দেখা হবে। তোর পেছনে পড়ে আছি অনেকটা বছর ধরে, বারবার তোকে ধরতে যেও পারিনি। তোর মাইন্ড গেমটা সত্যি অসাধারণ, কিন্তু আমাদের মাইন্ড গেমটা কেমন লাগছে? হ্যাঁ, আইগা মজা। সাব্বির এসে নিলয়ের কলার চেপে ধরে টান দেয়, জোরে একটা ঘুষি দিয়ে বলে, অনেক শক্তি না? আমাকে এক ঘুষিতেই ফেলে দিয়েছিলি। শালা সেদিন প্ল্যানটাই এমন ছিল, মরে গেলেও তোকে ওই দিন বলার কিছু ছিল না। শোন, তোদের গ্যাং যদি আন্ডারওয়ার্ল্ডের কিং হয় তো আমাদের এই পুলিশ স্কোয়াড বস। আর তোর মাইন্ড গেমে তোকেই ফেলে দিয়ে আজকে খেলা সমাপ্তি করব। তোকে আমরা আমাদের আন্ডারেই রাখবো, তোর সাথে মজা করব, খেলা করব, বুঝেছিস শালা? চুপ করো সবাই। নিলয়ের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। সাব্বিরের দিকে নিলয় তাকিয়ে থাকে কিছু সময়। সেই 4 জন পুলিশ মানে রাকেশ, সাব্বির, হুসাইন আর রায়হানকে ভালো মতো করে দেখে নেয় নিলয়। নেহার কথা মতো রাকেশ আসে নিলয়ের কাছে। নিলয়কে হ্যান্ডকাপ পরিয়ে বাইরে নিয়ে আসে। নিলয় কোনো কথা বলছে না, অপলক সে নেহার দিকেই তাকিয়ে আছে। মেয়েটার এমন রূপকে সে মানতে পারছে না। বাইরে এসে দেখে মাসুম, সিয়াম আর অর্ককে হ্যান্ডকাপ পরিয়ে হাঁটু ভাঁজ করে বসিয়ে রেখেছে। ওরা সবাই সামনে তাকায়। নেহার পিছনে নিলয়কে 4 জন পুলিশ ঝাপটে ধরে আনছে। নেহার এমন পোশাক আর রাগী মুখ দেখে মাসুম, সিয়াম আর অর্ক হাবার মতো তাকায়। ওরা এতক্ষণ মনে করেছিল নিলয়কে যদি পুলিশ ধরে ফেলে তাহলে ওদের ভাবির কি হবে, নেহা কি করবে, ওর তো কষ্ট হবে। কিন্তু না, ওদের ধারণা ভুল। নেহার এমন রূপ দেখে ওরাও ভয় পেয়েছে। অর্ক নেহার দিকে তাকিয়ে বলে, ভাবি, এসব কি করছো তুমি? কেন এমন করছো? অর্ক চিৎকার দিয়ে ওঠে। রাকেশ যে অর্কের গালে কষে চড় দেয়। নেহা বলে ওঠে, রাকেশ, বাচ্চাদের মতো মারতে নেই। আর বাবু শোনো, আমি তোমাদের ভাবি না, একজন পুলিশ। আর মস্তান পুলিশের কখনো মিল হয় না। এরপর যদি ভাবি রেখেছিস না, তো তোকে শালা আগে এনকাউন্টার করব। আহা, একটা মেয়ে এসে সব কাজ করিয়ে দিয়েছে, আদর দেখিয়েছে, গলে পড়েছিস। তোদেরকে ধরার প্ল্যানগুলো এত সহজে কাজ করবে ভাবতেই পারছি না, বোকার দলেরা। আর কেউ কিছু বলছে না। মাসুম কিছু বলতে চেয়েও চুপ হয়ে যায়। নেহার এমন কথাগুলো ওদের বুকে এসে লাগে যেন। সিয়াম বলে, আচ্ছা, আপনি আমাদের ভাবি না, মেনে নিলাম। কবুল কেন বলছিলে? যখন আমাদের শান্তি দেওয়া দরকার ছিল, তাহলে কেন এত ভালোবাসা দেখালেন? কেন বিয়েটা করলেন?
আগে কেন ধরলেন না? ওই চুপ, তোদের ইমোশনকে ব্ল্যাকমেল করছি, ব্যাস এটাই। তোরা কি ভাবলি না ভাবলি সেটা তোদের ব্যাপার। আর বকুল, বলেছিলি তো কি হয়েছে, সময় মতো ডিভোর্স নিব। বেশি বকবক করলে হয়তো বেঁচে থেকেও থাকবি না, বলে দিলাম। এভাবে বেঁচে থাকার চেয়ে মেরে ফেলুন। না না, তোদেরকে এত সহজে কেউ মারবে না, তাই তো নেহা? নিয়ে চলো এদের। নীলাদেরকে নিয়ে চলে আসে নেহা। সবাইকে এক গাড়িতে বসানো হয়েছে। রাকেশ চালাচ্ছে আর নেহা বসে আছে। ওদের পেছনের সিটগুলোতে নিলয়, মাসুম, সিয়াম আর অর্ক বসে আছে। নেহা গাড়ির ভিতরে লুকিং গ্লাসে নিলয়ের দিকে তাকায়। নিলয় সামনের দিকে তাকিয়ে আছে। নেহা অবাক হয়। এত কিছু হওয়ার পরও নিলয়ের মুখটা কেমন যেন শান্ত হয়ে আছে, যেন এমন একটা ভাব কিছুই হয়নি। নেহা তো চেয়েছে নিলয় যেন শকড হয়, যেন নেহাকে রিকোয়েস্ট করে সবাইকে ছেড়ে দিতে, মাপ চায় যেন নিলয় নেহার কাছে এসে। কিন্তু এরকমটা কিছুই হচ্ছে না। নেহা গাড়ি থামাতে বলে, চিৎকার করে গাড়ি থামাতে বলে রাকেশকে। রাকেশ একটু ভয় পায়, জোরে গাড়ির ব্রেক চেপে ধরে। গাড়ি থামতেই রাকেশ বলে, কি হয়েছে? নেহা কোনো কথা বলে না। দরজা খুলে গাড়ি থেকে নেমে সে পিছনের দিকে আসে। রাকেশ, নিলয়কে বের করো। কিন্তু আমি কিচ্ছু শুনতে চাচ্ছি না। নিলয়কে হাত করা পরিয়ে আমার সামনে নিয়ে আসো। ওকে। নিলয়কে জিপ থেকে নামানো হয়। সিয়ামেরা গাড়ির ভিতরে বসে থাকে। রাকেশ নিলয়ের দুই হাতে একসাথে হ্যান্ডকাপ পরিয়ে নিলয়ের জামার কলার ধরে টেনে নিয়ে নেহার কাছে আনে। মেইন রাস্তার পাশে ঘাসের উপর এসে দাঁড়ায়। খানিকটা দূরত্ব রেখে দাঁড়ায় ওরা দুজন। নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয় নেহার দিকে তাকিয়ে আছে। নেহা কিছু বলবে, তখনই নিলয় জোরে হেসে দেয়। নেহা নিলয়ের হুট করে হাসি দেখে আরো রেগে যায়। তোর সমস্যাটা কি? হ্যাঁ, তোর মাঝে কোনো ভয় দেখছি না কেন? তোর লোকেদের মারলো, তোকে মারলো, আমি এত কিছু করলাম, তোর মুখে অবাক হওয়াটা দেখলেও ভয় কেন দেখছি না আমি? সময় আছে, নিলয়কে এখনই মেরে ফেলো। তোকে আমি মারবো না, বুঝিস না? তোকে আমি কষ্ট দিয়ে মারবো। তোকে আমি আমার পাশেই রাখবো। তোর গাদরবাস হলেও আমি আমার থানাতে এনে রাখবো, যেন রোজ তুই আমাকে দেখিস। আমার চেহারাটা তুই যত দেখবি তত আমার কথা তোর মনে পড়বে। কিভাবে তোকে ধরেছি সবটা তুই ভাববি, কষ্ট পাবি। তোর ভুলের জন্য, মানে আমাকে বিশ্বাস করার জন্য তুই আফসোস করবি। কিন্তু হ্যাঁ শোন, যেদিন তুই নিজে বলবি আমাকে ভালোবাসিস, আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়েছিল, মাফ করে দে, তখনই তুই ছাড়া পাবি। যে কোনো কিছুর বিনিময়ে তোকে আমি ছাড়বো। প্রয়োজনে তুই কষ্ট পাবি, ভয় পাবি, না হলে আমি আবার বলছি, আমাকে মেরে ফেলো, আর ভয় নেই, আমি পালাবো না, আমাকে এখনই মেরে ফেলো। নেহা এসে নিলয়ের গালে চড় দেয়। নিলয় উচ্চ স্বরে হেসে ওঠে। নেহা কোমর থেকে পিস্তল বের করে নিলয়ের কপালে তাক করে ধরে। নিলয় এবার জোরে হেসে দেয়। হাসছিস কেন তুই? তুই কি জানিস তোর হাসিটা বিরক্তকর? চিন্তা হচ্ছে? চিন্তা হচ্ছে? তাহলে এখনই বল আমার রাহাতকে মারা ভুল হয়েছে, তাহলে আমাকে মাফ করে দিতে বল, এক্ষুনি তোকে যেতে দিব। চিন্তা তোমার জন্য হচ্ছে। আমার সাথে থাকলে আমাকে ভালোবেসে ফেলবে তুমি। যদিও এখনো কিছুটা ভালোবাসো, কিন্তু এরপর পুরোপুরি ভালোবাসবে তুমি। আর সেদিন কিন্তু নিলয় তোমাকে দ্বিতীয় সুযোগ দেবে না। নেহা অবাক চোখে তাকায় নিলয়ের দিকে। কপাল থেকে পিস্তলটা সরিয়ে বোকার মতো তাকায় নেহা। রাগী মুখটা হঠাৎ করেই যেন পাল্টে যেতে থাকে গম্ভীরতায়। নেহা জোরে হেসে দেয়। তোকে ভালোবাসবে এই নেহা? কখনোই না। তোকে মারার প্ল্যান ছিল, কিন্তু সেটা হবে না। আমিও দেখছি কে কার প্রেমে পড়ে। মনে রাখিস, নেহা কখনো তোর মতো ছেলেকে চাইবে না। সময় আছে, আমার কাছে ক্ষমা চেয়ে নে। সময় আছে, আমাকে এখনই মেরে ফেলে দাও,
পরের বার যখন নিলয় আসবে তোমার সামনে, তখন কিন্তু সুযোগ থাকবে না আমাকে মারার। তোকে আমি নেহা আরো একটি চড় বসিয়ে দেয় নিলয়ের কালে। নেহা চড় দিয়ে হন হন করে হেঁটে চলে যায়। নিলয় জোরে শব্দ করে হাসতে থাকে। নেহা রাগের চোটে কোমর থেকে পিস্তল নিয়ে আকাশের দিকে গুলি ছুঁড়ে মারে। সাব্বির এসে নিলয়কে ধরে নিয়ে আবারও গাড়ির কাছে যায়। সেম ভাবে বসে ওরা সবাই। এবার নিলয় অন্যদিকে নয়, নেহার দিকেই তাকিয়ে আছে। নেহা ব্যাক আয়নাতে বারবার তাকিয়ে দেখছে নিলয় কোন দিকে তাকিয়ে আছে। যখনই দেখছে নিলয় নেহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তখনই নেহা বিরক্ত নিয়ে বাইরে তাকাচ্ছে। শেষে আর নিজেকে ধরে রাখতে না পেরে পিস্তল দিয়ে আয়নাতে গুলি করে আয়না ভেঙে দেয়। নিলয় আবারও হাসে। সবাই অবাক হচ্ছে এমন কাণ্ড দেখে। তারপর থানার সামনে এসে গাড়িটা থামে। নেহা গাড়ি থেকে নেমেই থানার মধ্যে চলে যেতে যাবে, তখনই নিলয় ওকে ডাক দেয়। নেহা দাঁড়িয়ে পড়ে। নেহা রাকেশকে বলে, ওদের সবাইকে নামিয়ে আনো। রাকেশ নেহার কথা মতো নিলয়ের গাড়ি থেকে নামায়। নিলয় নেহার সামনে এসে দাঁড়ায়। নেহা রাগি চোখে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় মুচকি হাসে, দুই হাতে একসাথে করে হ্যান্ডকাপ লাগানো। নিলয় নেহার খুব কাছে যে হাত উঁচিয়ে নেহাকে হাত করার ভিতরে নিয়ে জড়িয়ে ধরে। সাথে সাথেই থানা থেকে অনেকগুলো পুলিশ এসে সামনে দাঁড়ায়। সবাই অবাক চোখে তাকিয়ে আছে, কিন্তু কোনো পুলিশ নিলয়ের কাছে যেতে সাহস পাচ্ছে না। এসব কি হচ্ছে? আমাকে ছাড়। তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? নিলয়ের সাহস অনেক বেশি, তার থেকে বেশি ওর জেদ। আবার বলছি, নিলয়কে এখনই মেরে ফেলো, পরে কিন্তু সুযোগ পাবে না। তোকে তো আমি মারবই, তবে কষ্ট দিয়ে দিয়ে। আমার ভাই যেমন প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে, ঠিক ওরকমই কষ্ট দেব তোকে। তবে হ্যাঁ, তোকে শারীরিক কষ্ট নয়, মানসিক কষ্ট দিব। তোর মনটাকে আমি ভেঙে চুরমার করে দিব। নেহাকে তুই চিনিস না। আচ্ছা, আমি না হয় নেহাকে চিনে নেব, কিন্তু পারলে তুমি এই নিলয়কে চিনে নিও। কথাটা বলে নিলয় জোরে টান দেয় নেহাকে। হাত করার বাঁধনে নেহা বেশি দূরত্ব নিয়ে দাঁড়াতে পারেনি। একটু টান দিতে হ্যাচকা টানে নেহা নিলয়ের একদম কাছে চলে আসে। নিলয় আর দেরি করে না। বিয়ের সাথে তখনও নেহার ঠোঁটে লাল লিপস্টিক লেগেছিল। হাত করা লাগানো, দুই হাত নিলয় একদম কাছে নিয়ে নেয়। নেহা আরো কাছে চলে আসে। নিলয়ের বুকের সাথে একদম লেপটে যায় নেহা। না পারছে নিচু হয়ে নিলয়ের বাহুডোরের বাঁধন থেকে বের হতে, আর না পারছে চিৎকারও দিতে। জোরে টান দেওয়াতে নেহার চুলগুলোর অনেকখানি নেহার মুখের উপর এসে পড়ে। নিলয় জোরে একটি নিঃশ্বাস নেয়। এক নিঃশ্বাসে নেহার চুলের ঘ্রাণ নেয়। নিলয় জোরে হেসে দিয়ে ফু দিয়ে চুলগুলো মুখ থেকে সরিয়ে দেয়। কাঁধের কাছে মুখ নিয়ে আবারও একটি নিঃশ্বাস নেয়। সবাই নিলয়ের এমন পাগলাটে আচরণ দেখে বোকার মতো তাকিয়ে আছে। নিলয় মাথা তুলে ওর দিকে আরো এগিয়ে নিতে থাকে মাথাটা। নেহার বুঝতে বাকি নেই নিলয় এখন কি করবে। নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ানোর চেষ্টা করছে নেহা, কিন্তু নিলয় আরো হাত দুটো এক জায়গাতে করে নেয়। নিলয় আর থামে না। সবার সামনে নেহার লাল রঙা মিষ্টি গচ্ছিত ঠোঁটডয় নিজের ঠোঁটের সাথে কামড়ে নেয়। প্রায় 1 মিনিট নেহার ঠোঁটকে নিজের মুখের মধ্যে নিয়ে যেন ভালোবাসার যুদ্ধ বর্ষণ করতে থাকে। নিলয় ছেড়ে দেয়, হাত দুটো প্রসারিত করে। জড়িয়ে ধরার আবহমান বাঁধন থেকে নেহাকে ছেড়ে দেয়। নেহা কিছুটা সরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিলয় এক পা পিছনে সরে এসে হাত উঁচু করে নেহাকে ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। নেহা মাথা নিচু করে চুপ হয়ে থাকে। নেহা অনুভব করে ওর উপরের ঠোঁটের কিছুটা অংশ হালকা কেটে গিয়েছে, যা নিলয় একটু আগে ভালোবাসার কামড় বসিয়েছে সেটার কারণেই এমন কেটে গেছে। নিলয় একটু শব্দ করে হাসে। নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয়ের মুখে শয়তানি হাসি। সবাই বোকার মতো অবাক হয়েই তাকিয়ে আছে ওদের দিকে। নিলয় বলে, এরকম মিষ্টি খাবার পেলে আমি তোমার সাথে এক থানাতে থাকতে রাজি। তোমার বিষাক্ত রূপ যতটা না ভয়ঙ্কর, তার থেকেও তোমার ঠোঁট দুটো কিন্তু খারাপ না, বেশ মিষ্টি আছে। তুই কাজটা ঠিক করলি না। নিলয় যা করে তা ভেবেই করে, করার পর নিলয় কখনো সেটা নিয়ে ভাবে না। আজ আমাদের বাসর রাত,
এটা তো হওয়ারই ছিল, শুধু একটু আলাদাভাবেই হচ্ছে আমাদের বাসরাত। সবাই রুমে লাইট অফ করে উদযাপন করে ভালোবাসার শুভরাত্রি। আর এই মাস্তান নিলয় ও পুলিশ নেহা ভালোবাসার রাত উদযাপন করছে রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে। এটা না হয় তোলা থাক স্মৃতির পাতায় মাস্তানির বাসর রাত। শুধু তোকে মেরে ফেলবো না বলে কিছুই বলছি না, না হলে তোকে প্রথম দিনই মেরে ফেলতাম। সাব্বির আর রাকেশ এসে নিলয়ের জামা টেনে ধরে কথাটা বলে। নিলয় ঘাড় কাত করে চোখ দুটো ছোট করে মুচকি হেসে তাকিয়ে বলে, এই কারণেই তো মাইন্ড গেম খেলতে মজা। ভুল করছিস, মেরে ফেল, না হলে না হলে কি? শালা তোকে। শোন, শিয়াল কেবল দূর থেকে লাভ ঝোপ দেখায়, কাছে আসে না। আর শের কখনো দূরে বসে হুমকি দেয় না, কাছে এসে তাড়িয়ে ধরে শিকার করে। আর তোদের মতো শিয়ালেরা সেই শিকার থেকে এটো খাবার খায়। তোকে আমি কথাটা বলেই হুসাইন আর রাকেশ নিলয়ের গালে দুইটা ঘুষি মারে। মাসুমেরা কাছে আসার চেষ্টা করতেই নিলয় থামিয়ে দেয়। নেহা কিছুই বলে না, হন হন করে ভিতরে চলে যায়। ইশারায় রাকেশকে বলে ওদেরকে ভিতরে নিয়ে আসতে। ভাইয়া, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? সব কিছু আমাদের জন্যই হলো। আমরা যদি অচেনা কাউকে এভাবে আপন না করতাম, তোমাকে বিয়ের কথা না বলতাম, তাহলে হয়তো আজ এত কিছু হতো না। আমাদের মাফ করে দাও, সব কিছু আমাদের জন্যই হয়েছে। নিলয় কখনো মাফ করে না, কিন্তু তোরা তো কিছুই করিস নাই। এই সব কিছু তোদের ভাবা লাগবে না, চিন্তা করিস না, ও এমনিতে ছেড়ে দেবে। নেহা থানার মধ্যে টেবিলের উপর পায়ের উপর পা তুলে বসে আছে, মুখে সিগারেট। ভিতর থেকে একজন অফিসার এসে দাঁড়ায়। নেহা রাকেশকে ইশারা করে নিলয়ের হাত কড়া খুলে দিতে। রাকেশ যে খুলে দেয়, নিলয় একটা চেয়ারে যেয়ে বসে। পুলিশেরা আবারও অবাক হয়। এ অবধি যত অপরাধী এরা দেখেছে, সবাই ভয়ে কাচুমাচু হয়ে এতক্ষণে কান্নাকাটি করে ভাসিয়েছে। অথচ নিলয়ের মুখে হাসি নিয়ে বড় অফিসারের সামনে চেয়ার টেনে বসলো। স্যার, এদের সবাইকে আমি আমার আন্ডারে আমার সাথেই রাখতে চাই। মানে এখানেই থাকবে, কোনো রকম চালান করা হবে না। কিন্তু আমি উপরে কথা বলে নিব, যা কিছু আমি সামলাবো। আপনি খালি এখন এদের এখানে রেখে যান। আচ্ছা ঠিক আছে। অফিসার চলে যায়। নিলয়কে নিয়ে আসা হয় কারাগারের মধ্যে। সাথে মাসুম, সিয়াম আর অর্কও আছে। অনেক রাত। এক এক করে সব পুলিশেরা চলে যায় নিজের বাড়িতে। নেহা সহ রাকেশরা থেকে যায় থানায়। নিলয় কারাগারের মধ্যে যে দাঁড়িয়ে থাকে। নেহা এগিয়ে যায়। নে, এবার মাস্তানি কর। আমাকে বিয়ে করেছিলি, অনেক শখ, সংসার করবি। তোর শাস্তি হলো রোজ আমাকে দেখা আর কষ্টে আস্তে আস্তে নিজেকে শেষ করা। যখন শেষ হবি তখন আমার কাছে এসে কান্নাকাটি করবি। নিলয় কখনো কারো কাছে মাপ চাইনি। কিন্তু শোন, নেহা তোকে মাপ চাইয়েই ছাড়বে। সবার সামনে এটা করবি। আর মনে রাখবি, মস্তান আর পুলিশের মধ্যে কখনো মিল হয় না। আর না তারা বন্ধু হতে পারে, আর না স্বামী স্ত্রী। এমন কেন করো বউ? একটু ভালোবাসা দাও না। তোমার বরটাকে এভাবে কষ্ট দিচ্ছ কেন গো? নেহা অবাক হয়। নিলয় এমন কিছু বলবে তা কখনো ভাবতেই পারেনি। নেহা ভেবেছিল নিলয় তাকে রেগে গিয়ে কিছু বলবে। নেহা চায় নিলয় বারবার রেগে যাক, কিন্তু না, নিলয় দিব্যি ভালো আছে। এমন কেন করে ও? নেহা নিজেই রেগে যাচ্ছে। নেহা রেগে বলে, শোন, একদম নাকামি করবি না, আমার থেকে দূরে থাকবি। কাছে রাখার জন্যই তো তুমি আমাকে বিয়ে করে নিয়ে এলে। কিভাবে দূরে থাকি বলো? ও বউ, আমার কাছে আসো না। ও বউ, আমাকে একটু ভালোবাসো না। নিলয়, তোকে আমি মেরে ফেলবো। আমাকে ম্যাডাম বলে রাখবি। সময় আছে, এখনো মেরে ফেলো। আবার বলছি, আমাকে মেরে ফেলো, না হলে না হলে কি? নিলয়ের কাছে পরের বার বলে কিছু নেই। আর কে সাক্ষী দেবে? কি প্রমাণে আমাকে তুমি ধরেছো? প্রমাণ? অনেক প্রমাণ আছে। তাই? আচ্ছা, দেখা যাবে সময় মতো সেই প্রমাণগুলো থাকে নাকি। আর শুনে রাখো, নিলয় এখান থেকে বের হয়ে মাস্তানি শহর বানাবে পুরো দেশে, কিন্তু কোনো প্রমাণ থাকবে না। তুমি আমাকে দেখবে, জ্বলবে, কাছে আসতে চাইবে। যত পুলিশ আমার পিছনে লাগিয়ে রেখো, দেখি কে এই ভিলেনের জগতে মাইন্ড গেমে জিততে পারে। তুমি আসবে আমার কাছে, কিন্তু নিলয় নিলয়, ডোন্ট কেয়ার।
মাসুম সিয়াম আর অর্ক শেষ কথাটা একসাথে বলে ওঠে। নেহা কারাগারে জোরে একটা লাথি দেয়। নিলয় শব্দ করে হাসে। আবারও নেহা পিস্তল বের করে নিলয়কে গুলি করতে যায়, কিন্তু আবার নামিয়ে নেয়ও। নেহা শান্ত হয়। পিস্তলটা আবারও নিলয়ের দিকে করে শান্ত ভঙ্গিতে বলে, এদিকে সরে আয়। নিলয় এগিয়ে আসে। নেহা কাছে যায়, একদম কাছে। নিলয় হাত বাড়িয়ে কালো লোহার শিক ধরে দাঁড়ায়। নেহা বাম হাতটা নিলয়ের হাতের সাথে সোজা করে মিলিয়ে আস্তে গলায় বলে, যে ঠোঁটে তুই আজ তোর ঠোঁট রেখেছিস, এই ঠোঁটের বিষে তুই নিজেই বিষাক্ত হয়ে যাবি একদিন। আমার পিস্তলের গুলিতে তুই মরবি। অপেক্ষায় থাক তুই। নিলয় মুচকি হাসলো। নেহার হাতের থেকে হাত ছাড়িয়ে ফাঁকা জায়গা দিয়ে 2 আঙ্গুল কিঞ্চিত বের করে নেহার নাক আলতো করে টেনে দিয়ে বলে, নিলয় মরতে চাই। নিলয় না হয় তোমার হাতেই মরবে, কিন্তু আমিও দেখবো তোমার ওই মাতাল করা ঠোঁটের বিষ নাকি মিষ্টির ফোয়ারাতে মৃত্যু হবে নাকি গোসল। আমি অপেক্ষাতে থাকবো। আপাতত নিজেকে নিয়ে চিন্তা করো। আমি আমার চিন্তা করতে ভালোবাসি। কত বোকা তুই! অবাক হচ্ছি এত কিছুর পরেও তোর সাহস দেখে। সত্যি অবাক হচ্ছি। ভালো লাগে তোর অ্যাটিটিউড। তবে নেহাকে তুই চিনিসই না। হোক না হয় একটু প্রেমের মাইন্ড গেম। আই এম ওয়েটিং ফর ইউর লাভলি মাইন্ড গেম। নেহা মুচকি হাসে। নিলয় সরে এসে দেয়ালে পিঠ লাগিয়ে বসে পড়ে। নেহার কোনো দিক না তাকিয়েই হন হন করে চলে যাচ্ছে থানা থেকে। নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে নিলয়। নারী তুমি মায়াবী, নারী তুমি ছলনাময়ী। তোমার সৌন্দর্যে সবাই পাগল। তুমি খেলো ভালোবাসা আর বিশ্বাসের খেলা। বিষাক্ত হয়ে পুরুষ জাতিকে দাও ছোবল। নিলয় নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলে। নেহাকে সে বিশ্বাস করতে শুরু করেছিল। নেহাকে সে ভালোবাসতে চেয়েছিল। চেয়েছিল অন্ধকার জীবনটাকে সমাপ্তি দিয়ে নেহার ভালোবাসায় রঙিন জীবনের সূচনা করতে। চেয়েছিল দুজন কোথাও হারিয়ে যে একসাথে থাকবে। কিন্তু মানুষ সবসময় ভুল মানুষকে ভালোবেসে ফেলে। নারীরা আকর্ষণীয় হয়। সে চতুরতায় সব পুরুষদেরকে ওরা নিঃস্ব করতে পারে, কাছে টেনে কষ্ট দিতে পারে। কেন এমনটা করলো? নিলয় মুখে হাসি রাখলেও একটা উদাসীনতা, একটা ক্ষোভ, একটা আকৃষ্টতা রয়ে গেছে। নেহার হাসি মাখা মায়াবী মুখটা ওর বারবার মনে পড়ছে। তখনই মনে পড়ছে ওর ছলনার চরিত্রটাকে। জোরে একটা শ্বাস নেয়। দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে সে হলদে আলোর মিটমিট করে চলে থাকা বাল্বের দিকে তাকিয়ে থাকে। আবারও মনে মনে বলে, নেহা, এমনটা না করলেই পারতে। নিলয়কে না চিনেই এমন কেন করলে? আচ্ছা, আমিও দেখি তুমি কতটা খেলতে পারো আমাকে নিয়ে। ভাইয়া, নিলয় এখন আমার কাছে বন্দী। নেহা বাড়িতে চলে আসে। রাহাতকে ঘুম থেকে ডেকে তুলে কথাটা বলে। রাহাতের চোখ মুখ যেন খুশির এক ঝিলিক দিয়ে ওঠে। ডান পায়ে সে একদমই শক্তি পায় না। কোনো রকম শোয়া থেকে উঠে নেহা মাথায় হাত রেখে বলে, আমার কাজটা তুই করে দিলি। ওর লাশটা কোথায়? ওকে এখনো মারিনি আমি। কেন? ওকে তুই চিনিস না রে? ওকে মেরে ফেল, না হলে। না হলে সে আমাকে মারবে, তাই তো? না, নীলা আমাকে মারতে পারবে না। সে আমার সামনে কখনো মাথা তুলে তাকাবে না, সেটাই ব্যবস্থা করব। আর ওকে মারবো, তবে তোমার মতো কষ্ট দিয়ে। তুমি যেমন রোজ কষ্ট পাও, তেমন সেও কষ্ট পাবে। ওকে ভালোবাসা দেখিয়ে সরে এসছি। ওকে আমার মায়াজালায় আটকে নিয়েছি ভাইয়া। সে চাইলেও বের হতে পারবে না। শরীরের ক্ষতটাকে মেনে নেওয়া গেলেও মনের ক্ষতটা মানা অনেক কঠিন। ওকে আমি কষ্ট দিব, শরীরে নয়, মনের ভেতরে। তুমি চিন্তা করো না, সে আমার কিচ্ছু করবে না। আমাকে রোজ দেখবে আর চলবে। মাইন্ড গেম আমিও পারি। এখন থেকে আমি না হয় ওর সাথেই মাইন্ড গেম খেলবো। রাহাত আর কিছু বলে না। নেহার দিকে শান্তির এক দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর হেসে বলে, আচ্ছা বেশ, তবে আমি একবার ওকে দেখতে চাই। দেখবে, সময় হোক। তুমি একটু রেস্ট নাও। তারপর নেহা অনেকটা সকালেই থানায় চলে আসে।
থানায় প্রবেশ করেই দেখে নিলয় দেয়ালে হেলান দিয়ে সামনে তাকিয়ে আছে, মুখটা শুকনো। নেহা এগিয়ে আসে, নিলয়কে বলে, কেমন আছিস? শেষ তো তোর সব মাস্তানি? এক্ষুনি আমাকে সরি বলে নি, মাফ চেয়ে নি তোর ভুলের জন্য। তোকে এক্ষুনি ছেড়ে দেবো। শোন, তোর মুখটা দেখে সত্যি অনেক মায়া হচ্ছে। এভাবে তোকে আমি দেখবো কখনো ভাবতেই পারিনি। ইস, মুখটা কি শুকনো লাগছে। নিলয় কিছু বলে না, এক পা ভাঁজ করে আরেকটা সামনে বাড়িয়ে নেহার দিকে তাকায়। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবারও চোখ সরিয়ে নেয়। নেহা অবাক হয়ে নিলয়ের দিকে চেয়ে থাকে। নিলয়ের এমন নেহাকে পাত্তা না দেওয়া ব্যাপারটা নেহাকে বেশি অবাক করছে। নিলয়ের উপর রাগ জমছে, কিন্তু কিছুই সে করতে পারছে না। নিলয়কে অপমানিত করতে এসে সে বারবার নিজেই নিলয়ের কাছে অপমানিত হয়। নেহা বিরক্ত হয়ে লোহার শিকে হাত মুষ্টিবদ্ধ করে একটা কিল দেয়। শিলয়ের দিকে তাকিয়েই চিৎকার করে বলে, শোন নিলয়, সময় আমারও আসবে। অবাক হচ্ছে এত কিছুর পরেও তুই কেন এমন চিন্তামুক্ত হয়ে বসে আছিস। তোকে চাইলে ফাঁসিতেও ঝুলাতে পারি। নিলয় হেসে ওঠে। নেহার দিকে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। নেহার কাছে ধীর পায়ে এগিয়ে আসে। কিছু সময় তাকিয়ে থেকে মুচকি হেসে বলে, সরি, তোমার ইচ্ছেটা পূরণ হবে না। একটা কাজ করো, গরম চা বিস্কিট সহ নিয়ে আসো, খুব খেতে ইচ্ছে করছে। তুমি কিন্তু চা বানাবে, বুঝলে? তোর চা। নেহা থেমে যায়। কথা বলতে বলতে রাকেশেরা চলে আসে। নেহা যখন নিলয়কে কিছু বলতে যাবে তখনই সে শুনতে পায়, 1 মিনিট দাঁড়ান মিস নেহা, কোনো অপরাধীকে এভাবে থানায় এনে মারা ঠিক না। তাকে ধরেছেন, চালান করে দেবেন। কিন্তু নেহা ঘুরে থাকায় চমকে ওঠে, অবাক চোখে তাকিয়ে থাকেও। কিছু বলতে যেও যেন থেমে যায় সে। বোকার মতো কিছু সময় সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে থাকে। লোকটা টেবিলের সামনে চেয়ারে গিয়ে বসে। ইশারায় রায়হানকে বলে ফ্যানের জোরটা একটু বাড়িয়ে দিতে। রায়হান একবার নেহার দিকে তাকিয়ে ফ্যানের সুইচের দিকে চলে যায়। উকিল সাহেব, কাগজগুলো ওকে দেখান। নেহা তখনও আকস্মিক দৃষ্টিতে চেয়ে আছে ওর সামনে বসা লোকটার দিকে। উকিল অর্ডার পেয়ে কালো ফাইল থেকে কিছু কাগজ বের করে নেহার সামনে এসে দাঁড়ায়। নেহা কোনো কথা না বলেই কাগজটা হাতে নিয়ে চোখ বোলায়। কাগজটি নিলয়ের জামিনের কাগজ। নেহা কাগজটা রাকেশের হাতে দিয়ে গম্ভীর দৃষ্টিতে বসে থাকা লোকটার দিকে তাকিয়ে থাকে। কি হলো মিস নেহা, তাকে ছেড়ে দাও। সরি স্যার, তাকে ছাড়তে পারবো না। সবাই অবাক চোখে নেহার দিকে তাকিয়ে আছে। মন্ত্রীর সামনে এভাবে কেউ কথা বলবে তা কেউ ভাবতেই পারেনি। নেহা আরো কিছু বলবে, তখনই খেয়াল করে আরো কয়েকজন লোক থানায় প্রবেশ করছে। পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং এই থানার এমপি। নেহা চুপচাপ তাকিয়ে থাকে। এরা সবাই মন্ত্রীর সাথে এসেছে, কিন্তু মন্ত্রী এসেছে নিলয়কে ছাড়াতে। কি হলো, তোমার সাথে বসে সময় নষ্ট কেন করছি? নেহা কিছুই বলছে না। সামনে বসা লোকটার মুখের দিকে সে বারবার তাকাচ্ছে। অবাক হচ্ছে সে। এতটা অবাক সে আর কোনোদিনও হয়নি। কারণ যিনি মন্ত্রী হয়ে নিলয়কে ছাড়াতে এসেছে তিনি নেহার বাবা আদনান সাহেব। নেহা তখন থেকেই ভাবছে ওর বাবার সাথে এই মাস্তান নিলয়ের কি সম্পর্ক, কেন তিনি ছাড়াতে এসেছে নিলয়কে। ওর বিরুদ্ধে অনেক প্রমাণ আমাদের কাছে আছে। ওকে দাও প্রমাণ, আমরাও দেখি। এখনই দিচ্ছি, আমাদের কাছেই আছে। 1 মিনিট দাঁড়ান, প্রমাণ নিয়ে আমাদের পুলিশ এখনই চলে আসবে। আচ্ছা। কিছু সময় পর নেহার ফোন বেজে ওঠে। ওপাশ থেকে একজন পুলিশ বেশ হাঁপাতে হাঁপাতে বলে, ম্যাম, নীলের লোক আমাকে মেরে সব প্রমাণ নষ্ট করে দিয়েছে। ওর লোকেরা আমাদের সবার উপর নজর রেখেছিল। সরি ম্যাম। নেহা ফোন কেটে দেয়। পিছনে ঘুরে নিলয়ের দিকে তাকায়। নিলয় মুচকি হাসে। নেহার রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয় ইশারায় নেহাকে কাছে ডাকে। কাছে আসতেই নেহাকে নিলয় বলে, কি বলেছিলাম শেষ পর্যন্ত প্রমাণ থাকবে কিনা? বারবার বলেছিলাম আমাকে মেরে ফেলতে। এখন কিন্তু আর আমাকে মারতে পারবে না নেহা, চাইলেও মারতে পারবে না। নিলয়কে মারতে হলে তার কথাতে প্রথমবারই মারতে হবে, পরের বার আর সুযোগই তুমি পাবে না।
কেমন লাগছে আমার মাইন্ড গেম? তোমার বাবা নিজে এসে আমাকে ছাড়িয়ে নিচ্ছে। তোমাদের কাছে প্রমাণ থাকতেও এখন কোনো প্রমাণ নেই আমি কি করেছি। আফসোস হচ্ছে তোমার জন্য। আচ্ছা সরি, আমার ভুল হয়েছে, মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। এটাই তো শুনতে চেয়েছিলে। এবার আমার পালা। ভয় নেই। আমি তোমাকে আমার কাছে মাপও চাইতে বলবো না। আমি চাই তুমি আমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলবে, আমার জন্য কাঁদবে। আমাকে ভালোবাসার জন্য তুমি চাকরিও ছাড়বে। চিন্তা করো না, আমি তোমাকে সবসময় গ্রহণ করতে প্রস্তুত থাকবো। পুলিশ আর মাস্তানির প্রেম এবার শুরু হবে। মনে রেখো, শহরে আমি মাস্তানি বন্যা বইয়ে দেব। বোকা আমি না, বোকা তুমি হয়ে গেছো। তোমার বাবা এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। দিস ইজ নিলয়স মাইন্ড গেম। নেহা কিছুই বলতে পারে না, চোখ গোল করে নীলয়ের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ দেখে একজন হাবিলদার এসে দরজা খুলে দিচ্ছে। নিলয় আরো একবার মুচকি এসে বাইরে বেরিয়ে আসে। নিলয় রাকেশের দিকে তাকায়, রাকেশকে বলে, তোর ম্যামের চেয়ারটা এনে দে। তোকে শালা। নো নো, এখন না, সময় আসবে, জায়গা আমরা বলবো, ম্যাচটাও আমরাই জিতবো। যা ভাই বলেছে চেয়ার আনতে, চুপচাপ নিয়ে আয়। রাকেশ আর কিছু বলে না, নেহার বসা চেয়ারটা এনে নিলয়ের দিকে এগিয়ে দেয়। নিলয় চেয়ারে যে বসে। আদনান সাহেব নিলয়ের দিকে তাকিয়ে বলে, কাল রাতেই আসতাম, কিন্তু একটু সমস্যা হওয়ার কারণে আসতে পারিনি। কাল রাতে না এসে ভালো করেছেন। কাল তো আমাদের বাসরাত ছিল, তাই না নেহা? যাও তোমার বাবার জন্য চা নিয়ে আসো, বিস্কিট সহ। অন্য কেউ যেন চা না বানায়, তুমি নিজেই বানাবা, আমার আর তোমার বাবার জন্য। নিলয় কথাটা বলে একটু হাসে, নেহার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। সেদিনও সে সকালে ঘুম থেকে উঠে টেবিলে চা দেখতে পায়। নেহা নিজেই সেদিন চা বানিয়ে টেবিলে রেখেছিল। ঘরটা গুছিয়ে দিল সে। সেদিন তাকে সবাই দেখেছিল ভালোবাসার প্রদীপ বেশে, কিন্তু তারপরেই সব কিছু এলোমেলো। নেহা চা নিয়ে আসে, নিজের হাতেই বানিয়ে নিলয়কে দেয়। নিলয় তা খায় না, বসা থেকে দাঁড়ায়। আদনান সাহেবও বসা থেকে উঠে দাঁড়ায়। আচ্ছা তাহলে তুমি আসো, আমি যাই। আদনান সাহেব চলে যায়। থানাটা মোটামুটি খালি হয়ে যায়। নিলয় নেহার কাছে এসে দাঁড়ায়, নেহার পকেটে হাত দেয়। সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে ওর থেকে আগুন নিয়ে জ্বালায়। এক নিঃশ্বাসে সিগারেট টেনে নিয়ে ধোঁয়াগুলো নেহার বুকের উপর ছেড়ে দিয়ে বলে, নিলয় তোমার কাছে থাকবে, তোমার সাথে কথা বলবে, কিন্তু তুমি রাখবে আর জ্বলবে। প্রশ্ন জাগছে তাই না, আমি তোমার বাবার সাথে কি করছি? আরে এটাই তো মাইন্ড গেম। যাই হোক, একটা ছোট মাইন্ড গেম তোমাকে বলি। তোমার ভাইয়ের উপর আমার লোকেরা নজর রেখেছিল, এমনিতেই তুমি ছেড়ে দিতে। এখনো সময় আছে, নিলয়কে ভালোবাসো। কথাটা বলেই নিলয় নেহার হাত ধরে এক ঝটকায় কাছে টেনে নেয়। নেহা ছিটকে চলে আসে নিলয়ের বুকে, আবারও চুলগুলো ওর মুখ ঢেকে দেয়। নিলয় এবার ফু দেয় না, বাম হাত দিয়ে জড়িয়ে ধরে ডান হাত দিয়ে মুখের উপর থেকে চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে দিতে থাকে। ওর চোখের দিকে তাকিয়ে থাকে অনেকটা সময়। আজব ব্যাপার, নেহাও নিলয়ের চোখের দিকে তাকিয়ে থাকে। সিয়াম, অর্ক আর মাসুম চোখ বড় বড় করে তাকায়। অর্ক মাসুমের কানে কানে বলে, দেখছিস কিভাবে প্রেম করতে হয়? প্রথমবার মাস্তানার পুলিশের প্রেমের মাইন্ড গেম দেখব। দেখ কিভাবে তাকিয়ে আছে দুজন দুজনের চোখের দিকে। হ্যাঁ রে ভাই, কেজিএফ চ্যাপ্টার 3 চলছে, যার ভার্সন হলো মাস্তান ভার্সেস পুলিশের প্রেম। দেখ দেখ, হয়তো ওরা কল্পনা করছে রোমান্টিক কিছুর, আর ব্যাকগ্রাউন্ডে হয়তো কোনো গান বাজছে। ও মা গো, টুরু লাভ। ওদের হাসাহাসির জন্য নিলয় নেহাকে ছেড়ে দেয়। নিলয়ের কোনো কথা বলে না, মাসুমদের দিকে তাকিয়ে চলে আসতে বলে। নিলয় যখনই আসবে তখনই নেহা বলে, ওই ভিলেন ইন্টারেস্টিং, সত্যি ইন্টারেস্টিং। বেশ ভালো লাগলো তোর মাইন্ড গেমটা, সত্যি অবাক হয়েছে। তবে শোন, নেহা তোকে নিজ হাতেই পারবে। সেদিন না হয় বুকটা আমি নিজেই পেতে দেবো, কিন্তু তোমাকে জিততে দেবো না। আমার শহরে ভিলেন না হয় তুমিই হবে, আমি না হয় তোমার ভালোবাসার আঘাতে চলে যাবো ওপারে, কিন্তু তোমাকে জিততে দেবো না। তবে আফসোস, আমি মরলে তুমি কষ্ট পাবে। হতেও পারে আমার বুকে গুলিটা আসার আগে তুমি নিজেই ছুটে এসে নিজের বুক পেতে দিলে। তোকে দেখে হাসি পাচ্ছে, তোকে এবার আর সুযোগ দেব না, মেরে ফেলবো।
তখন নিজেই চিৎকার করবি, যতগুলো বুলেট থাকবে সবগুলো তোর বুকেই প্রবেশ করাবো। নিলয় হাসে। রাকেশ কোমর থেকে পিস্তল বের করতে যাবে, নেহা বাধা দেয়। নিলয় হেসে বলে, নিলয়কে পিছন থেকে নয়, সামনে থেকে মারবি, দেখি কে বেঁচে থাকে। নিলয় আর দাঁড়ায় না, মাসুমদের নিয়ে বাইরে চলে আসে। নেহারাও পিছনে পিছনে আসে। থানার সামনে এসে নেহারা দাঁড়ায়, দেখে নিলয় কালো রঙের গাড়িতে উঠে চলে যাচ্ছে। নেহা থানায় টবে রাখা ছোট ফুল গাছের টবে জোরে লাথি দিয়ে বিরক্ত প্রকাশ করে। এত কষ্ট করে বানানো প্ল্যানটা কিভাবে নষ্ট হলো? আমি আগে অনেকবার বলেছিলাম নিলয়কে মেরে ফেলি, কিন্তু তোরা কি বললি? না না, আরো হারামিটাকে নিয়ে খেলবো। নে এবার খেল। সে নিজেই থানায় বসে আমাদেরকে নিয়ে খেলছে। আমাদের উচিত হয়নি এত তাড়াতাড়ি নিলয়কে অ্যারেস্ট করার। আমাদের আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। সে যে কত বড় লেভেলের মাইন্ড গেমার আমাদের বোঝা দরকার ছিল। আরে প্ল্যানটা কি খারাপ ছিল? সব ঠিকঠাকই ছিল। কিন্তু কি হলো? সেই তো ওর মাইন্ড গেমে ফেসে গিয়েছি। বুঝতেই পারছি না আদনান স্যার কেন এভাবে এসে ওকে ছাড়িয়ে নিয়ে গেল। অবশ্য ওনার আসার তো কোনো দরকারও ছিল না, প্রমাণগুলো সব শেষ করে দিয়েছে। সবাই চুপ, আমাকে একটু একা থাকতে দাও তোমরা। নেহা থানার ভিতরে চলে যায়। ওর চেয়ারে চেয়ে হেলান দিয়ে বসে। সিলিং এর দিকে তাকিয়ে সে নিলয়কে কথাগুলো নিয়ে ভাবছে। অনেকবার ভেবেছে নিলয়কে নিয়ে সে ভাববে না, একাই মনের সাথে যুদ্ধ করছে। কিন্তু বারবার ওর ভাবনাতে নিলয় চলে আসছে। নিলয় থানা থেকে বেরিয়ে এসে অচেনা এক রাস্তায় ঢোকে। অনেক দূর আসার পর গাড়ি থামায়। গাড়ির হ্যান্ডড্রায়ার থেকে সিগারেটের প্যাকেট খুলে একটি সিগারেট জ্বালিয়ে বাইরে বেরিয়ে আসে। চুলগুলোর উস্কো খুস্কো। গাড়ির সামনে ইঞ্জিন ডিঙিতে যে বসে হেলান দিয়ে সিগারেট টানতে থাকে। অর্কর সামনে এসে দাঁড়ায়, হুট করেই প্রশ্ন করে, ভাইয়া, আদনান সাহেব কেন আমাদের ছাড়াতে এসেছে? নিলয় হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসে, সিগারেটে কয়েক টান দিয়ে বলে, এত তারা কিসের সব জানার? পিকচার আবি বাকি হ্যায়। ভাইয়া, তুমি কি সত্যি নেহা ভাইকে ভালোবাসো? নিলয় কোনো কথা বলে না। গাড়ির উপর থেকে নেমে রাস্তার পাশে যে দাঁড়ায়, কয়েক টান সিগারেট টেনে ছুঁড়ে ফেলে মাটিতে। তারপর মাসুমের দিকে তাকিয়ে বলে, সাব্বিরকে আমার চাই। গম্ভীর হয়ে কথাটা বলে নিলয়। ওরা সবাই চুপ হয়ে থাকে। ওরা জানে সাব্বিরকে নিলয় কেন যাচ্ছে। সাব্বিরের জন্য আফসোস হচ্ছে একটু। বেচারা কেন যে নিলয়কে ঘুষি মেরেছিল। আচ্ছা, তাকে পেয়ে যাবে, কিন্তু বলো না নেহাকে ভালোবাসো? আরে বাসে বাসে, নেহাকে ভাবি বলাতেও কিন্তু ভাইয়া কিছু বলেনি। তোরা চলে যা, আমি একা থাকবো। কিন্তু সাব্বিরকে আমার চাই। ওকে। ওরা সবাই আরেকটি গাড়িতে চলে আসে। নিলয় আবার গাড়ির উপরে এসে বসে। তারপর নেহা থানার চেয়ারে বসে নিলয় আর তার বাবা আদনান সাহেবের কথা ভাবছে। একটাই প্রশ্ন নেহার মনে ঘুরপাক খাচ্ছে, কে এই নিলয়? সে সবার সামনে মস্তানি করে বেড়ায়। আদৌ কি সে মস্তান, নাকি অন্য কেউ? যদি মস্তান হয়ে থাকে তবে আমার বাবা এত বড় মন্ত্রী হয়েও কেন তিনি নিলয়কে ছাড়িয়ে নিয়ে গেছে? উপর লেভেলের সব লোক নিলয়ের সাথে আছে। ওকে ধরার প্ল্যানটা এবার সত্যিই ফ্লপ হয়ে গেছে। এত ভাবনা চিন্তা করেও কিছুতেই কাজ হয়নি। নেহা ভেবেছিল নিলয় শুধু সাধারণ একজন শহরের মাস্তান, কিন্তু না, সে সম্পূর্ণ ভুল ছিল। নিলয়ের সাথে সরকারি কর্মকর্তাদের পরিচয় আছে, যার ফলে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে সবাই। নিলয় মাসুম, সিয়াম আর অর্ককে চলে যেতে বলে সামনে বিশাল একটি ডোবা। নিলয় রাস্তার এক পাশে কিছুটা সময় দাঁড়িয়ে থেকে গাড়ির উপর যেয়ে বসে। গাড়ির সামনের ডিগিতে বসে একটা সিগারেট জ্বালায়। নেহার কথা মনে পড়ছে ওর। মেয়েটাকে সে সত্যিই অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, কিন্তু নেহা এমন করবে নিলয় কখনো কল্পনাতেও ভাবেনি। নারী আসলেই ছলনাময়ী। ভিলেনের জগতে মাইন্ড গেমটা এখন সম্পর্কের বিপরীতে এসে দাঁড়িয়ে আছে। মজার ব্যাপার তো এটাই, নেহা আমার স্ত্রী,
অথচ সেই আমার কাছে ভিলেন, আবার তার কাছে আমি ভিলেন। এমনকি আদনান সাহেবও নেহার কাছে এখন ভিলেন হয়ে সামনে এসেছে। ইমোশন কিংবা মাইন্ড গেম তো কেবল কাছের মানুষদেরকে নিয়ে খেলতে হয়, কারণ কাছের মানুষেরা মাইন্ড গেমে কান্না করলে সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। তখনই ফোনটা বেজে ওঠে ওর। স্ক্রিনে তাকিয়ে দেখে দেশের মন্ত্রী আদনান সাহেবের ফোন। নিলয় রিসিভ করে। নিলয়, আমার বাড়িতে এসে দেখা করো। নিলয়ের সাথে ওনার সম্পর্কটা কি সেটা না হয় অন্যদিন সবাই জানবে। নিলয় গাড়িতে উঠে বসে। উদ্দেশ্য আদনান সাহেবের বাড়ি। নেহা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। টেবিলের সামনে এসে কয়েকবার পায়চারি করে ও। রাকেশ, সাব্বির, হুসাইন আর রায়হান সামনে এসে দাঁড়ায়। ম্যাম, নিলয়কে এবার ধরার জন্য একটা প্ল্যান আছে। কি প্ল্যান? সব বলবো। আপাতত আপনি খোঁজ নেবেন আপনার বাবার সাথে নিলয়ের কি সম্পর্ক। যদি এটা জানতে পারি তবে কাজটা আরো সহজ হয়ে যাবে। আরে জামাই শ্বশুরের সম্পর্ক, নিলয়ের বউ আমাদের ম্যাম, তাই না? তাহলে সম্পর্কটা ওনার সাথে কেমন নিলয়ের বুঝতেই পারছিস সবাই। আগে থেকে নিলয়ের সাথে স্যারের সম্পর্ক ছিল, আর সেটা কেন ছিল জানতে হবে। একজন শহরের টপ মাস্তানের সাথে একজন মন্ত্রীর সম্পর্কটা কি? গভীর না হলে মন্ত্রী কখনো সরাসরি কোনো মাস্তানকে ছাড়িয়ে নিতে আসতেন না। এসব বাদ দে, চল আমরা সরাসরি অ্যাটাক করি নিলয়কে। তাহলে আর বেঁচে ফিরতে হবে না। ভাবছিস নিলয় এবার ছেড়ে দেবে? না, যুদ্ধের সম্পর্ক বলতে কিছুই থাকে না। আর নিলয় যে বুদ্ধিমান, তাতে করে মাইন্ড গেম দিয়েই তাকে ধরতে হবে। নেহা ওদের সবার কথা শুনছে, তবে ভাবনাতে নিলয় আদনান সাহেব ঘুরপাক খাচ্ছে। নেহার দাঁড়ায় না, বাড়ির উদ্দেশ্যে চলে আসে। কিছু সময় পর বাড়িতে এসে দেখে নিলয়ের গাড়ি দাঁড়িয়ে আছে। নেহা চমকে ওঠে। একটু আগেই তো নিলয়কে ছেড়ে দেওয়া হলো, এখনো যে বাসার সামনে ওর গাড়ি। আমার ভাইকে কিছু করবে না তো? নেহা তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করে। দেখে সোফাতে নিলয়ের আদনান সাহেব বসে আছে। নেহার চোখে মুখে রাগের বিশাল স্তূপ নিলয় খেয়াল করেছে। নিলয় নেহার দিকে তাকিয়ে বলে ওঠে, শ্বশুর মশাই, আপনার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিন। তাকে নিতে এসেছি। সে আমার বউ, তাকে ছাড়া পুরো বাড়িটা যে ফাঁকা লাগছে। তোমার স্ত্রী তুমি নিয়ে যাবা কি রেখে যাবা সেটা তোমার ব্যাপার। আমার যতটুকু কাজ সেটুকু করে দেব। মানে নেহাকে বলবো রেডি হতে তোমার সাথে যাওয়ার জন্য। আমি এখানে কারোর সাথে যাওয়ার জন্য আসিনি। আমার একটা প্রশ্নের উত্তর জানা ছিল। নিলয়ের সাথে তোমার কি সম্পর্ক? কেন তুমি নিজে ওকে থানায় ছাড়াতে গেলে? তুমি অবশ্যই জানতে তোমার এই মেয়ে শহরের গুন্ডা মস্তানকে ধরেছে। সবাই এই খবরটা জেনে গেছে, কিন্তু শেষ সময়ে তুমি কেন এসে ওকে বের করে আনলে? জবাবটা আমার খুব দরকার। হা হা হা, এত তারা কিসের? সময় হলে সব জানতে পারবি। নীলের সাথে যা, ভুলে যাস না তুই ওর স্ত্রী। আর এখনো তোদের সম্পর্কটা শেষ হয়নি। কাগজে কলমে তোরা স্বামী স্ত্রী। মাত্র 3 মাস আমি ওই ভিলেন লোকটার বউ আছি। 3 মাস পর ওকে আমি ছেড়ে দিব, আর ওই দিন ওকে আমি নিজ হাতে ক্রস ফায়ার করব। নিলয় নেহার কথা শুনে একটু শব্দ করে হাসলো। বসা থেকে উঠে নেহার সামনে এসে দাঁড়ায় নিলয়। অপলক হয়ে চেয়ে থাকে নেহার চোখের দিকে। নেহার ফর্সা সুন্দর মুখটা রাগে লাল হয়ে আছে। নিলয় নেহার নাক টেনে ধরে, শব্দ করে হাসতে হাসতে বলে, 3 মাস তুমি আমার সাথে থাকবে। এই 3 মাস আমাকে যদি তুমি ভালোবেসে ফেলো তাহলে কি করবে? আর এই নিলয় তোমার থেকে চিৎকার করে ভালোবাসি শুনেই ছাড়বে। এটা আমার ওয়াদা। নিলয় যাকে কথা দেয় সেই কথা কখনো নষ্ট করে না। নিলয় কথাটা শেষ করেই আদনান সাহেবের দিকে তাকায়। আদনান সাহেব মুচকি হাসতে থাকে। নিলয় হাসে, কিন্তু নেহা অবাক হয়। নেহা এতদিন নিলয়ের বাড়িতে ছিল নিলয়কে নিয়ে মাইন্ড গেম খেলবে বলে, কিন্তু নেহা এটাই জানতো না নিলয় ওর উপরে মাইন্ড গেম খেলেছে। তবে মাইন্ড গেমের থেকে হাজব্যান্ড ওয়াইফের খেলাটা আরো বেশি চলবে। একই বাড়িতে শহরের সবচাইতে বুদ্ধিমান আর সাহসী পুলিশ অফিসার থাকবে, আরো থাকবে দেশের সবচাইতে বড় মাইন্ড গেমার হিংস্র নিলয়। দুজনেই দুজনের সম্পর্কে জানে, কিন্তু পুলিশ পারবে না মাস্তানটাকে ধরতে।
আর মাস্তান পারবে না পুলিশটাকে শেষ করতে। নিলয় ভালোবাসার সম্পর্কে আবদ্ধ, আর নেহা প্রমাণহীন নিলয়ের বাড়িতে আবদ্ধ। চলো আমাদের বাসায়। আমি যাব না। আমাকে কেন জোর করছিস? বরকে কি কেউ তুই করে বলে? তাড়াতাড়ি রেডি হও। আমি যাব না। তোর মতো খুনি মস্তানের বউ আমি হব না। 3 মাস পর মানে? ডিভোর্স না হওয়া অবধি তুমি আমার বউ। চলো তাড়াতাড়ি, আজকে না হয় আরেকবার বাসর করব। আমার সামনে থেকে যা, না হলে না হলে এই নিলয় তোমার ভাই ডাহাতকে সোজা উপরে চালান করে দেবে। তোকে আমি দ্বিতীয় বাসরে না হয় বুঝিও আমাকে কি করবে। নেহা উপরে চলে যায়। নিলয় আদনান সাহেবের সামনে দাঁড়িয়ে থাকে। আদনান সাহেব বলে, আমাদের মিশন তাহলে ঠিকঠাক ভাবেই এগিয়ে যাচ্ছে, তাই না নিলয়? জি স্যার। ইয়েস স্যার, এভরিথিং ইজ ফাইন। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। আই উইল টেক কেয়ার অফ ইট অ্যালোন। আদনান সাহেব মুচকি হাসলেন। শহরের একটা বিশাল বড় মাস্তানের মুখে এমন ইংরেজি শুনে সাধারণত কোনো মাস্তান এমন ইংরেজি জানে না, কিন্তু নিলয়, হি ইজ দ্য মিস্টেরিয়াস বয়। আসলে সে রহস্যময়। গুড, সবকিছু প্ল্যান অনুযায়ী চললে তো ভালো। আর চলবি না কেন? তুমি নিজেই তো মাস্টার হ্যান্ড মাইন্ডার। স্যার, একটা ছোট প্রশ্ন। হুট করে আমাদের মিশনে নেহা চলে এলো, ব্যাপারটা কি শেষ করা যায় না? না, আমি আগে ধারণা করেছিলাম যে এরকম কিছু একটা হবে। যা ইচ্ছে চালিয়ে যাও। একই বাড়িতে দুজন বিপরীত কর্মের মানুষ, একজন অপরাধী আর একজন পুলিশ। চোর পুলিশের খেলা চুপি চুপি হয়ে থাকে। চোর পাহারা দেয় পুলিশকে, আর পুলিশ ধরার চেষ্টা করে চোরকে। অথচ তোমরাই একই বাড়িতে থেকেও কেউ কাউকে ধরবে না, মারবে না। খেলাটা আমি নিজ চোখে দেখব। মিশন শেষ না হওয়া অবধি নেহার সাথে তোমার গল্পটা চলবে। নেহা পুলিশের ড্রেস চেঞ্জ করে সাধারণ পোশাক পরে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় নেহার দিকে তাকিয়ে অবাক হয়। ঠিক আগের মতোই সুন্দর লাগছে নেহাকে। নিলয় নেহার কাছে এসে বলে, তোমাকে পুলিশের ড্রেসে একটু মানায় না, চলো এবার। নেহাকে নিয়ে নিলয় আদনান সাহেবের বাড়ি থেকে বের হয়। নিলয় ড্রাইভিং সিটে বসে। নেহা ওর পাশে বসে আছে। নেহা এক দৃষ্টিতে সামনে তাকিয়ে থাকে। নিলয় মাঝে মাঝে আর চোখে নেহাকে দেখছে। নেহা কখনো ভাবেনি এভাবে একটা মাস্তানের বউ হয়ে সংসার করবে। যদিও মন থেকে নেহা নিলয়কে মেনে নিতে পারেনি, কিন্তু কাগজে কলমে সে নিলয়ের বউ, আর হাজবেন্ড হিসেবে নেহার প্রতি তার অধিকারও আছে সমপরিমাণ। নিলয় বলে, কি বলেছিলাম নেহা? আমার সাথে তুমি থাকবে, ভালোবাসবে, আমাকে তুমি সবকিছু থেকে বাঁচাবে। তোকে আমি কখনো ভালোবাসবো না। তোকে ভালোবাসবো আমি? একটা পাতি মস্তান? যোগ্যতা নেই তোর আমার ভালোবাসা পাওয়ার। মানুষের থেকে যে গালিটা পাবি ওইটাই তোর জন্য ভালোবাসা। আসছে আমাকে ভালোবাসতে। হ্যাঁ, আমার কাছে শুধু অবহেলা ছাড়া কিছুই পাবি না। যোগ্যতা? বেশ, সেদিন দেখবো কোথায় থাকে যোগ্যতা। যেদিন তুমি ভালোবাসি বলবে সবার সামনে, জড়িয়ে ধরবে আমাকে। আর শুনে রাখো, তোমার সামনেই আমি মাস্তানি করে বেড়াবো। তুমি আর তোমার পুলিশ আমার করে দেখিও। আইনের হাত লম্বা, কথাটা তো নিশ্চয়ই জানো। কোনো মস্তান এভাবে বেঁচে থাকবে তা তো হবে না। রেডি থাকো, আমার মাইন্ড গেমে তোমাকেই ঘায়েল করব। আচ্ছা, তবে দুর্বল মানুষের মতো নয়, সামনে থেকে আসবে, দেখি কার কত দাম। দুজন মানুষ আসলে বিপরীত। কেউ ভালোবাসা আদায় করতে মাস্তানি করতেও প্রস্তুত, আবার কেউ নিজের জেদ রাগ পূরণের জন্য বরকেও ছাড়বে না। বাড়ির সামনে চলে আসে ওরা। সিয়াম, মাসুম আর অর্ক দৌড়ে গাড়ির সামনে চলে আসে। নিলয় গাড়ি থেকে নেমে ওদেরকে বলে, দেখ, তোদের ভাবিকে নিয়ে এসেছি। এই মেয়েকে আবার এনেছো তুমি? ওকে তো আমি এক্ষুনি। ওয়েট মাসুম, সে এখন আমার কথা শুনতে বাধ্য, কারণ সে এখন পুলিশ না, আমার বউ। তোদের ভাবি প্রথমবার যেদিন এসেছিল সেদিন কাজের মেয়ে হিসেবে এসেছিল, এখনো কাজের মেয়ে হিসেবেই থাকবে। সব কাজ তাকে দিয়ে করাবি। আসছে, আমাকে দিয়ে কাজ করাবে। তোদের সবাইকে জেলের ভাত খেয়ে ছাড়বো। দেখা যাবে কে কি খায়। আপাতত আমাদের জন্য রান্না করো, যাও। নিলয় নেহাকে নিয়ে ভিতরে চলে যায়। নতুন একটা খেলা শুরু হয়েছে।
যেখানে সম্পর্কের সাথে মিশে আছে মাইন্ড গেম। নেহা রুমে এসে বসেছে, ওর ফোনটা বেজে ওঠে। রাকেশের ফোন তাড়াতাড়ি রিসিভ করে ও। ম্যাম, প্ল্যান রেডি, আপনি তাড়াতাড়ি আসুন। আমি এখন যেতে পারবো না, তোমরা শুরু করে দাও। কেন? আপনি আসবেন না কেন? ভুলে গেছো আমি নিলয়ের বউ, তাই আমি এখন ওর বাড়িতে। কি? আমরা আসবো? না, চিন্তা নেই, সে কিচ্ছু করবে না আমার। তবে ভালোই হয়েছে, ওর কাজ সম্পর্কে আমি তোমাদের জানাতে পারবো। তাহলে প্ল্যানটা আমরাই শুরু করে দেই, দেখি নিলয় কতদিন বাইরে ঘুরে বেড়াতে পারে। ওদের কথা শেষ হয়, নিলয় রুমে প্রবেশ করে। নেহার পাশে এসে বসে নিলয়। নেহা কিছুটা দূরে সরে বসে। নিলয় মুচকি এসে একটা সিগারেট জ্বালায়। নেহা বলে, আমার কাছে আসার চেষ্টাও করবেন না, আপনি আমার থেকে দূরে থাকবেন। আমি কোনো মস্তানের আশেপাশেও থাকতে চাই না। তুমি আমাকে একদিন খুব করে চাইবে নেহা, সেদিন আর বেশি দেরি নেই। আপনি আমার কাছে ভিলেন, আমি চাই না আপনার সাথে নিজেকে জড়াতে। দেখা যাবে কে কার সাথে জড়াই। নিলয় চলে যায়। নেহা একা বসে থাকে। নিলয়কে ধরার প্রমাণ খোঁজার চেষ্টা করে নিলয় রুমে, কিন্তু সেখানে তেমন কিছুই নেই। তারপর নেহা খাবার টেবিলে আসে খাবার খাওয়ার জন্য। চেয়ারে বসবে ঠিক তখনই নিলয় বলে ওঠে, বাড়ির বউ সবাইকে খাইয়ে তারপর খাই, তুমি কেন আমাদের সাথে খেতে বসছো? তুমি সবাইকে খাবার বেড়ে দিবা। আমি পারবো না। আমার বউ হিসেবে ভালো করেই বলেছি, কথাটা শোনা তোমার দায়িত্ব। আর যদি না শোনো তাহলে তোমার ভাইকে। নেহা নিলয়ের মুখের দিকে তাকায়। নিলয়কে আরো অসহ্য লাগছে ওর কাছে। সবাই অবাক হচ্ছে, একই ছাদের নিচে দুজন মানুষ, একজন পুলিশ আর একজন মাস্তান। নেহা চাইলে শত শত পুলিশ এনে নিলয়কে থানায় ধরে নিয়ে যেতে পারবে যে কোনো সময়, কিন্তু তাকে কিভাবে ধরে রাখবে? প্রমাণ যে নেই ওর কাছে। নিলয় কোনো কিছুতে প্রমাণ রাখে না, আর নেহা ঠিক এটার জন্যই নিজের উপর বিরক্ত হচ্ছে। নেহা সবাইকে খাবার বেড়ে দেয়। সবাই খেয়ে এসে চলে গেল। নেহার রাগ করে চলে যাবে নিলয় ওর সামনে এসে হাত ধরে, টেনে টেবিলের চেয়ারে বসায়, খাবারের প্লেট এগিয়ে দিয়ে খাবার বেড়ে দেয়। নেহা বলে, আমি খাবো না। চুপচাপ রাতের খাবার খাবে। আমার কথা না শুনলে আমি রেগে যাই, আর রেগে গেলে কখন যে কি করে বসি সেটা তুমি নিজেও জানো না। নেহার কিছু বলে না, চুপচাপ খেতে থাকে। নিলয় নেহার পাশে বসে নেহার মুখের দিকে তাকিয়ে আছে। নেহাকে সে অনেক কিছুই বলতে চায়, কিন্তু পারে না। ওর জীবনের অনেক কথা জমে আছে যা নেহা শুনলে তাকে ভুল বুঝবে না, কিন্তু নিলয় চাইলেও বলতে পারবে না, কারণ নিলয় কিছু প্রকাশ করুক সে সময় এখনো আসেনি। নেহা আর চোখে নিলয়ের দিকে তাকায়। মনে মনে নেহা বলে, সময় আমারও আসবে মিস্টার ভিলেন, তখন দেখব কিভাবে আমার উপর অর্ডার দেখাস। তোকে আমি জেলের ভাত না খেয়ে ছাড়বো না। শহরের সব পুলিশ প্রশাসন তোকে ধরার সাহসই করে না, কিন্তু আমি তোকে জেলে ভরে দেব। ঠিক ওই দিন তোকে কে বাঁচায় আমিও সবটা দেব। অপেক্ষা প্রমাণের। নেহা রুমে চলে আসে। নিলয় রুমে আসবে ঠিক সেই সময় ফোন বেজে ওঠে ওর। তাকে দেখে আদনান সাহেবের কল। নিলয় রিসিভ করে। ওপাশ থেকে বলে, নিলয়, শফিক সাহেবকে তুমি চেনো? সিআইডি টিমের এসিপি। ওকে, জায়গা মতো নিয়ে এসো। ওকে স্যার। আমি ওর ব্যাপারে সব ইনফরমেশন প্রমাণ তোমাকে পাঠিয়ে দিচ্ছি। নিলয় ফোন কেটে অফ করে দেয়। মাসুম সিয়ামার অর্ককে রেডি হতে বলে মিশনের জন্য। নিলয়ের রুমে যায়। নেহা বিছানায় বসে আছে। নিলয় নেহার দিকে তাকায়। নেহা নিলয়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। নিলয় এগিয়ে যায় নেহার দিকে। নেহা ভয় পেয়ে বিছানার এক পাশে সরে যেতে থাকে। নিলয় আরো এগিয়ে যায়। নেহা বালিশটা সামনে এনে আঁকড়ে ধরে বলে, দেখ মাস্তান, আমার কাছে একদম আসবি না। আমি তোর বউ হলেও তোকে মন থেকে মেনে নিতে পারবো না। আমাকে স্পর্শ করার মতো যোগ্যতা তোর হয়নি।
আর হবেও না। তোর সম্পর্কটা আমার কাছে দূরত্বের সম্পর্ক। কখনো দেখেছিস খুনির সাথে পুলিশের মিলন হয়েছে? আমাদেরও হবে না। মাত্র 3 মাস তোর সাথে আছি, এরপর তোকে ছেড়ে চলে যাব, আর তারপরেই তোকে জেলেও পুরে দিব। নেহা বউ আমার, এমন করো কেন? আসো না কাছে একটু। আমি কিন্তু চিৎকার করব। করো, কেউ আসবে না। আমি সত্যিই জোরে চিৎকার করব। নিলয় থেমে যায়। বিছানার একপাশে বসে জোরে জোরে হাসতে থাকে নিলয়। নেহার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে বলতে থাকে, নারীর বড়াই ঠিক এই পর্যন্ত। মানে চিৎকার করা হলো একটা নারীর শেষ প্রতিঅস্ত্র। নারী যতই যোগ্য, সুন্দরী, অর্থকরী হোক না কেন, একটা ছেলে শক্তির কাছে কোনো নারী কিছুই না। নারীরা বলে সব ছেলে স্বার্থপর, ভালোবাসা দিয়ে ঠকায়। আসলে ভুল তো নারীরই। কানের কাঠিটা কান অবধি হাতি তো নিয়ে যায়, তাই না? একটা মেয়ে অনেকগুলো ছেলের সাথে রিলেশন রাখে, নিজেকে তখন অনেক কিছুই ভাবতে থাকে, নিজেকে মহা সুন্দরী ভাবতে থাকে, কিন্তু সামান্য একটু অ্যাসিড নিক্ষেপে সেই সৌন্দর্যের বড়াই শেষ হয়ে যায়, যা একটা ছেলেই করে থাকে। তোমার যে এত অহংকার, আমি একটু সামান্য তোমার কাছে এগিয়ে আসছি দেখে চিৎকার দেবে? কেউ কোণঠাসা হয়ে গেলে চিৎকারই দেয়। কোথায় গেল তোমার এত পাওয়ার? একটা পুরুষের কাছে একটা নারী কিছুই না। পুরুষেরা চুপ থাকে কারণ ভালোবাসে তাই। তবে সব নারী পুরুষ এক না। তোমার মতো যারা নিজেদেরকে এত বড় ভাবে, তারাই এমন করে থাকে। ফোনটা দাও। নেহা চুপ হয়ে নিলয়ের কথাগুলো শুনতে থাকে। নিলয় হাত বাড়িয়ে নেহার ফোন চায়। নেহা তখনও অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। প্রথমে নেহা ভেবেছিল নিলয় হয়তো ওইসব পুরুষদের মতোই, যে কিনা নিজের শরীরের ক্ষুধা নিবারণের জন্য জোর করে সবকিছু করবে। কিন্তু এখন মনে হচ্ছে নিলয় আসলেই আলাদা। নিলয় ঝাড়ি দিয়ে বলে, ফোন দে। কেন? দে বলছি। নেহা ফোন বাড়িয়ে দেয়। নিলয় ফোন থেকে সিম কার্ড খুলে নিয়ে নেহার দিকে ফোন বাড়িয়ে দেয়। সিম কার্ড টেবিলের ড্রয়ারে রেখে তালাবদ্ধ করে দেয়। তারপর ওয়াশরুমে যেয়ে মাস্তানি পোশাক পরে নেয় ও। কালো লম্বা কোট, মাথার হুড, টুপি, মুখে মাস্ক। মুখের কোনো কিছুই দেখা যাচ্ছে না। নিলয় নেহার সামনে আসে। নেহা বুঝে যায় নিলয় কেন তার সিম কার্ড খুলে নিয়েছে, কারণ সে এখন মিশনে যাচ্ছে। আর নেহা তার টিমমেটদের ফোন করে সব কিছু বলে দিত, এজন্য সিম কার্ড খুলে নিয়েছে নিলয়। নিলয় রুম থেকে বের হয়, দরজা বাইরে থেকে আটকে দেয়, তালাবদ্ধ করে রেখে নিলয় চলে যায়। ভিতর থেকে নেহার চিৎকার শোনা গেলেও সেদিকে কারো কোনো পাত্তা নেই। শফিকের সব ইনফরমেশন চলে এসেছে। নিলয়, অর্ক, মাসুম আর সিয়াম চলে যায় সেই ঠিকানা অনুযায়ী। একটা ছোট জঙ্গল, সেখানে শফিক আহমেদ আরো 2 জন লোকের সাথে কথা বলছে। নিলয়রা পজিশন মতো দাঁড়িয়ে যায়। সুযোগ বুঝে কিছুক্ষণ পর নিলয় শফিক আহমেদের সামনে এসে দাঁড়ায়। শফিক আহমেদের চারপাশে নিলয়ের সাথে থাকা অর্ক, মাসুমা, সিয়াম দাঁড়িয়ে থাকে। শফিক আহমেদ ভয় পায়। গেটআপ দেখে বুঝে যায় সে নিলয়। নিলয়, তুমি এখানে? চল আমাদের সাথে। মানে কোথায়? যেখানে গেলে তোকে কেউ খুঁজে পাবে না। কেন নিয়ে যাবে তোমরা? গেলেই বুঝতে পারবি। নিলয় শফিক আহমেদকে গাড়িতে তুলবে, ঠিক তখনই কয়েক গাড়ি সিআইডি লোক এসে হাজির। চারপাশ ঘিরে রাখে নিলয়দেরকে। শফিক আহমেদ নিলয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, এত সহজে যে আমাকে তুলে নিয়ে যেতে পারবি না। এখন তুই কি করবি? শফিক আহমেদ কোমর থেকে পিস্তল বের করে, নিলয়ের কপালে ঠেকিয়ে ট্রিগারে চাপ দেবে। ঠিক সে সময় একটা বাইক এসে দাঁড়ায়। পেছনে আরো একটি কালো গাড়ি। সবাই ঘুরে পিছনে তাকায়, দেখে বাইকে যে বসেছিল সে নিলয়ের মতো পোশাক পরেই এসেছে। কিছু বোঝার আগেই পিস্তল বের করে শফিক আহমেদের বুকে গুলি করে। আর আগন্তুকের পেছনে থাকা লোকগুলো বাকি সিআইডি টিমদের ওপর গুলি চালায়। কয়েক মুহূর্ত পর পুরো জায়গাটা একদম নীরব হয়ে যায়। নিলয় অবাক হয়ে তাকিয়ে থাকে আগন্তুকের দিকে। সবকিছু শেষ হতেই আগন্তুক বাইকে ওঠে। নিলয় তাড়াতাড়ি ওর কাছে এসে বলে, তুমি কে?
হঠাৎ করে এসে আমাকে কেন বাঁচালে? আগন্তুক কোনো কথা বলল না। নিলয়ের দিকে কিছু সময় তাকিয়ে থেকে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। নিলয় অবাক হয়ে তাকিয়ে থাকে আগন্তুকের দিকে। মাসুম এসে পাশে দাঁড়ায়, নিলয়কে বলে, ভাই কে ছিল? জানি না। মানে কি? আমাদের মতো পোশাক ছিল, তোমারই তো লোক, তাই না? কিন্তু আমি তাকে চিনি না। আমাদেরকে তাহলে কেন বাঁচালো? এমন পরিস্থিতিতে ঠিক এরকমই কাউকে দরকার ছিল। সে এসে বাঁচিয়েছে। কে তাহলে ও? জানি না, চলো এখন এখান থেকে। আপাতত কয়েকদিন নিজেদেরকে লুকিয়ে রাখো, বাকিটা খোঁজ নিয়ে দেখতে হবে। নিলয় গাড়িতে উঠে বসে। নিলয় ফোন অন করে। কয়েক মিনিট পর নিলয়ের ফোন বাজতে থাকে। তাকে দেখে আদনান সাহেবের কল। নিলয় রিসিভ করে। শফিক কোথায়? সরি স্যার, তাকে কে যেন মেরে ফেলেছে। শিট, তোমাকে জীবিত আনতে বলেছিলাম। শফিক ছিল একজন ক্রাইম নেতা, অস্ত্র ব্যবসায়ী। সে বড় ভূমিকা রেখেছে। আজকে সেটারও ডিল ছিল ওদের। আমার সাথে দেখা করো। নিলয় আদনান সাহেবের বাড়িতে আসে। আদনান সাহেব সোফাতে বসে আছে, নিলয়ের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয়ের মুখ থেকে মাস্কার মাথা থেকে টুপি খুলে দাঁড়ায়। আদনান সাহেব বলে, আমাদের প্ল্যান এই প্রথম নষ্ট হলো, কারণটা কি? সরি স্যার, আসলে আমি নিজেও জানি না কোথা থেকে কি হয়ে গেছে। ও আসলো আর মেরে চলে গেল। কে? আমাদের মতোই পোশাক পরা ছিল, যদিও আমরা তখন মরতে যাচ্ছিলাম। তখন সে এসে বাঁচিয়ে দিয়েছে আমাদের। মানে কি? সে কে? তোমার লোক? না স্যার, আমার লোকদের পজিশন সম্পর্কে জানি। তবে কি নেহার লোক ছিল? হয়তো না, নেহাকে আটকে রেখে এসেছি। ওর ফোনে কোনো সিম কার্ড নেই। নিলয়ের কথা শুনে আদনান সাহেব চুপ হয়ে বসে থাকেন। রাত উপরে হুইল চেয়ারে বসে বসে সবটা দেখছে। মনে মনে ভাবছে, রাহাত ঠিকই ভাবছে। শুধু রাহাত না, আরো অনেকেই ভাবছে নিলয়ের সাথে মন্ত্রীর কি সম্পর্ক। যে কিনা একজন মাস্তান আর একজন মন্ত্রী, কি এমন সম্পর্ক থাকবে? কে এই নিলয়? আসলে সে কি আদৌ কোনো মাস্তান নাকি অন্য কেউ? নেহাও ঠিক রাহাতের মতো করেই ভাবছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। কোনো এক অজানা রহস্যের মধ্যে সবাই আটকে যাচ্ছে। আচ্ছা, খোঁজ নাও সে কে। তোমাদের মিশন তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। আমি চাই না তোমাদের মিশন কোনো সমস্যা হোক। এমনিতে প্রথম থেকে নেহা মিশন সমস্যা তৈরি করে দিয়েছে। এবার নিজেকে যতটা সম্ভব ঝামেলা থেকে দূরে রাখবে। আমি সব দিকে সামলাবো। আমার মনে হচ্ছে খুব কাছের লোক এমন করেছে। জি স্যার, আসি। নিলয় বাইরে আসে, জোরে একটা শ্বাস নেয়। মাসুমকে বলে, আগন্তুকের সব খবর চাই। কে ও? এভাবে বাঁচিয়েও ঝামেলাতে ফেলে দিয়েছে। কে সে? মাসুম সম্মতি জানায়। তারপর হঠাৎ করেই একটা বাজের শব্দে নিলয় জেগে ওঠে। বাপরে, কি ভয়ানক স্বপ্ন! আসলে এমনটা হলো কেন? আমি তো হ্যাঁ, আমার আর নেহার বিয়ে হয়। তারপর কিছু লোক, উফ, মাথাটা ধরে আছে। কি ব্যাপার, কিছু বুঝলেন না? চলুন তাহলে একটু পেছনে। আসলে নিলয় যেদিন ধরা পড়ে সেদিন নেহা ওকে 1 গ্লাস দুধ খেতে দেয়, আর দুধে কিছু ডিম স্লিপিং পিল মিশিয়ে দেয়। তারপর নেহা নিলয়কে গাড়ির ভেতর একটা চড় মারে। এতে নিলয় কিছুক্ষণের জন্য অচেতন হয়েছিল। রেপ স্লিপিং এর জন্য নেহার উপর একটা প্রতিশোধের স্বপ্ন বুনতে থাকে। তবে গাড়িতে ঝাঁকুনি লাগার ফলে ওর অচেতনতা ভেঙে যায়। ঘুম ভাঙলো মিস্টার মাফিয়া? তোকে ধরতে পারলে আমি একটা লক্ষ্যে পৌঁছতে পারবো। কি লক্ষ্য? ইন্সপেক্টর রাকিবের সাথে কাজ করতে পারবো। নিলয় রেগে রাকেশের সিটে লাথি মারে। এর মাঝেই হঠাৎ বৃষ্টি শুরু হলো। রাকেশ ব্যালেন্স রাখতে না পেরে অ্যাক্সিলারেটরে প্রেস করে আর স্টিয়ারিং এর উপর পড়ে যায়। গাড়িটি ব্রেক ফেল হয়ে সোজা খাদের দিকে পড়ে যায়।
নিলয় নেহার শার্টের কলার ধরে জোরে টান দিয়ে বের করে, আর রাকেশ অর্করা সবাই জানালা থেকে লাফ দেয়। নেহা নিলয়ের গায়ের উপর পড়ে যায়। নেহা নিলয়কে কষিয়ে একটা থাপ্পড় মারে। কুত্তার বাচ্চা, নিজেকে হিরো ভাবিস? আজ যদি আমাদের কিছু হয়ে যেত? অর্ক পেছন থেকে বলল, এই যে ম্যাডাম, আপনার বকবকানি বন্ধ করুন। পুলিশ হয়েছেন বলে যা ইচ্ছা তাই করবেন নাকি? আর সেই থেকে দেখছি আপনি বসকে মেরেই চলেছেন। বুঝছিস, মনে হয় নতুন পুলিশ হয়েছে। মাগির পোলা। মাসুম শ্যাম অর্ক সবাই বন্দুক বের করে হুসাইন রাকেশ রায়হানের মাথায় ধরে। রাকেশ অর্কের পায়ে একটা গুলি করে। নিলয় রাকেশের সামনে এসে দাঁড়ায়, জোরে কষিয়ে একটা চড় মারে। রাকেশ মাটিতে পড়ে যায়। একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে আঘাত করার জন্য আপনাকে আমি সাসপেন্ড করলাম। মানে? আমি বলছি, নিলয়, আপনি যাকে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বলে চিনতেন, সে হচ্ছে আন্ডারওয়ার্ল্ড পুলিশ ইন্সপেক্টর নাজমুল সাকিব, আর আমরা তার অ্যাসিস্ট্যান্ট। হোয়াট? পুলিশের চাকরিটা অপরাধী ধরার জন্য, নিজের ব্যক্তিগত ঝাল মেটাবার জন্য না। আপনার ভাই রাহাতের উপর এনকাউন্টার জারি ছিল, আমি তো ওকে শুধু 3rd ডিগ্রি দিয়েছি। ওকে মারিনি কেন জানেন? ও কারো ছেলে, কারো বাবা, কারো ভাই, ওর ফ্যামিলির কথা ভেবেই ওকে আমি প্রাণী মারিনি। যত সব। আর হ্যাঁ, আপনার জন্য একটা মিশন মিস গেল। মাফিয়াদের একটা রুল আছে, কোনো মেয়েদের সাথে থাকা যাবে না। আমাকে সবাই মাফিয়া বলেই চেনে। যখন মাফিয়াদের বস শুনেছে আমি বিয়ে করেছি, তখন ও আমাকে মারতে ছুটে আসতো। তার আগেই দিলেন সব। সরি স্যার। হোয়াট সরি? এই মিশনটার জন্য আমি কয়েক বছর ধরে অপেক্ষা করছি। আর আপনি? নেহা মাথা নিচু করে আছে। আপনার কাছে আপনার প্রতিশোধটা বড়। আপনি জানেন না আপনার ভাই একটা নারী পাচারকারী ছিল। হঠাৎ করে নেহার ফোন বেজে ওঠে। ডিআইবি, ডিরেক্টর অফ ইনভেস্টিগেশন ব্রাঞ্চ স্যারের ফোন। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো নেহা। জি স্যার। তোমাকে যে একটা খুনের কেসটা দিছিলাম সেটা এখন থাক। তুমি এখন ইন্সপেক্টর সাকিবের সাথে একটা আন্ডারওয়ার্ল্ড মিশনের কাজ করবে। ওকে স্যার। নেহার অনেক স্বপ্ন ছিল সাকিবের সাথে কাজ করার, তবে সাকিবকে কখনো দেখেনি। সাকিবের কথা শুনে মনে মনে ভালোবেসে ফেলে, আর জানলো নিলয় হলো সাকিব। হঠাৎ সাকিবের ফোন বেজে ওঠে। সাকিব একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করে। নেহা সাকিবের ভঙ্গি দেখে বুঝলো সাকিব কোনো কিছু না করে দিচ্ছে। নেহা ভালো করেই বুঝতে পারছে সাকিব ওর সাথে মিশনটা ক্যান্সেল করে দিতে চাইছে। কিছুক্ষণ পর সাকিব নেহার সামনে এসে বলল, ডিআইবি স্যার আপনাকে আমার সাথে একটা মিশনে পাঠাবেন। তা কি করেন? আপনার সাথে কোনো মিশনেই যাবার ইচ্ছা আমার নেই। সেটা ডিআইবি স্যারকে বলুন। এটা খুব সেনসিটিভ মিশন। ডিআইবি স্যারকে উপর মহলে জবাবদিহি করতে হবে, তাই বাধ্য হয়ে এই মিশনটা করছি। না হলে আপনার মতো কারো সাথে মিশন মাই ফুট। আচ্ছা। বাই দ্য ওয়ে, বাকি সবাই কোথায়? ওদেরকে আমি পাঠিয়ে দিয়েছি। অর্কের পায়ে তো আবার। চলুন। বৃষ্টি থেমে গেছে। হালকা জোছনায় গাছের ভেজা পাতাগুলো চিকচিক করছে। আর এই রাস্তাটা একটা পরিত্যক্ত রাস্তা, কেউ এখানে আসে না। সাকিব সামনে আর নেহা 2 কদম পেছনে, দুজনের মাঝে নীরবতা। কালো পিচ রাস্তায় হালকা জোছনায় নেহার একটু রোমান্টিকতা চলে এলো যেন। আই এম সরি। কেন? আপনাকে। অ্যাটিটিউড দেখাচ্ছেন? আমাদের তো বিয়ে হয়েছে। কি ভাবছেন আমি আপনাকে বিয়ে করেছি? ওই কাজীটা নকল ছিল। তাতে কি, আল্লাহর কালাম তো আর নকল ছিল না। আপনার যদি তাই মনে হয় তাহলে আমি আপনাকে ডিভোর্স দেব। প্লিজ এমনটা করবেন না, আমার ভুল হয়েছে, মাফ করে দিন। আমার পরিচয়টা পেয়ে গেছেন নিশ্চয়ই, আর আমি রেগে গেলে কি হতে পারি সেটা আপনি এতক্ষণে আন্দাজ করতে পেরেছেন। আবার নীরবতায় দুজনে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর রাস্তায় বসে পড়ল নেহা। সাকিব পেছন ফিরে দেখলো নেহা তার নিজের পা ধরে বসে আছে।
সাকিব তার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো নেহার পায়ে দুটো কামড়ের দাগ। এ কি, আপনাকে তো সাপে কামড়িয়েছে। নেহা যন্ত্রণায় কান্না করে দিচ্ছে। ওয়েট, আমি দেখছি। সাকিব আশেপাশে কি যেন খুঁজতে লাগলো। সাকিব কিছু লতা পাতা নিয়ে নেহার কাছে আসলো। সাকিব দেখলো নেহা অচেতন হয়ে পড়ে আছে। নেহা, এই নেহা, নেহা। সাকিব দেখলো নেহার চোখটা ভিজে আছে। মেয়েটা অনেক ব্যথা পেয়েছে নিশ্চয়ই। নেহা হালকা ব্যথায় কুকিয়ে উঠল। সাকিব নেহার পা ধরে সাপে কামড় দেওয়া স্থানে মুখ লাগাতে নেহার পুরো শরীর কেঁপে উঠল। সাকিব জায়গাটি চুষে বিষ বের করে ফেলল আর লতা পাতাগুলো নেহার পায়ে লাগিয়ে দিল। আপনি এখন ঠিক আছেন? হ্যাঁ, মাথাটা একটু ঝিম ধরে আছে। খুব ব্যথা করছে? নেহা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। বাসা তো এখান থেকে অনেক দূর। প্লিজ কিছু একটা করুন, আমি আর পারছি না। কেন? এখন আপনার সব শক্তি কই গেল? খুব তো তেজ দেখাচ্ছিলেন। সাকিবের এই অঞ্চলটি খুব ভালো করে চেনা। ও যখন মাফিয়াদের সাথে কাজ করত তখন থেকে এই অঞ্চল থেকে যাতায়াত করে। তবে একে একে সব পুলিশকে ধরিয়ে দেয়। এখন বাকি আছে মাফিয়া বস রানা। তবে এই এলাকা এখন সম্পূর্ণ ফাঁকা। এখানে জঙ্গলের মধ্যে একটা বাড়ি আছে, যাবেন? সাকিব নেহাকে কোলে তুলে নিল। আই লাভ ইউ। বেশি বাল পাকনামি করলে এখানেই ফেলে দেব। সরি। মাইন্ড ইট। কিছুক্ষণ নীরবতা। নেহা ভাবছে, ইস, আর যদি ওকে নিজের করে পেতাম তাহলে হয়তো ওর আরো কাছে থাকতে পারতাম। আপনি জানতেন না আপনার ভাই একজন অপরাধী? আমি শুনেছিলাম ভাইয়ের বিরুদ্ধে এনকাউন্টার জারি হয়েছে, তবে বিশ্বাস করিনি। আজ করলেন কেন? ইন্সপেক্টর সাকিব কখনো মিথ্যে বলে না। আচ্ছা, তাহলে মাফিয়া নিলয়কে ধরার অর্ডার পেলেন কোত্থেকে? নিজ ইচ্ছায়। চাকরিটাকে কি ছেলে খেলা পেয়েছেন? আমাকে তো বকছেন কেন? আপনাকে চেয়েছিলাম সাসপেন্ড করতে। রাকেশকে করে মন ভরেনি? চুপ, একদম চুপ। একটা কথা বলবো? না। প্লিজ। কি কথা? তখন কি গালে খুব লেগেছিল? লাগলে কি করতেন? ব্যথা কমিয়ে দিতাম। কিভাবে? নেহা হুট করে সাকিবের গালে কিস করতে থাকে। এটা কি করলেন? আপনি আমার স্বামী, তাই একটু আদর করলাম। চুপ, আপনাকে আমি ডিভোর্স দিব। দিন ডিভোর্স। জানেন আপনাকে কত ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমার পুলিশে জয়েন করার একমাত্র উদ্দেশ্য ছিল আপনি। আমি জানতাম মাফিয়া নিলয়কে ধরতে পারলে আপনার সাথেই কাজ করতে পারবো। আর আমি জানতাম না আমার ভাই একটা অপরাধী, তাই একটা ভুল হয়ে গেছে। আচ্ছা, আপনার এই তো রাগ, নিন তাহলে আমাকে মারুন। কি হলো, মারুন, প্রতিশোধ নিন। তারপরেও প্লিজ আমাকে ডিভোর্স দেবেন না। সাকিব কোনো কথা না বলেই হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটা বিশাল বাড়ির সামনে এসে থামলো। বাইরে থেকে একটা ভুতুড়ে বাড়ির থেকে কোনো অংশে কম লাগছে না। সাকিব নেহাকে কোল থেকে নামিয়ে দিল। আউচ! কি ব্যথা পেয়েছেন? আমি ব্যথা পেলে আপনার কি? আমার কিছুই না। সাকিব বাড়ির দরজাটা ধাক্কা দিয়ে খুলল। আসলে সাকিব ও নেহাকে ভালোবেসে ফেলেছে, তবে নেহার উপর একটু রাগ আছে। এখন আর সেটাও নেই, আর একটু নেহাকে ঘোরানো যাক। সাকিব আর নেহা ঘরের ভেতর ঢুকলো। হঠাৎ করে বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। মাঝে মাঝে বিকট বিকট শব্দে বাজ পড়ছে আর চারিদিক আলোকিত হচ্ছে। আরে বাড়ির ভেতরটা তো খুব সুন্দর। হ্যাঁ, কিছু কিছু মাফিয়া একটু পরিপাটি থাকতে ভালোবাসে। এটা তাদেরই একটা ডেরা। উফ, খুব ঠান্ডা লাগছে। আমার সাথে আসুন। নেহা হাঁটতে গিয়ে পড়ে গেল। সাকিব আবার কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। হঠাৎ করে একটা বাজ পড়ার শব্দ আসলো। নেহা ভয়ে সাকিবকে জড়িয়ে ধরে। সাকিব নেহাকে একটা রুমে নিয়ে যায়। নিন, এখানে বসুন আর দেখি আপনার পাটা। নেহা বিছানার উপর এক পা তুলে দিল। এ কি, আপনার পায়ে তো একটা কাটা ফুটে আছে।
সাকিব কাঁটাটি বের করে একটা বড় তোয়ালে দিল। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিন। এমনিতে ভিজে আছেন, ঠান্ডা লেগে যাবে। আমি দেখি খাবারের কি ব্যবস্থা করতে পারি। আচ্ছা। সাকিব রুম থেকে চলে গেল। নেহা তোয়ালেটি নিয়ে বসে ভাবছে, ইস, কত কেয়ারিং, ভাবতেই অবাক লাগছে। ডিপার্টমেন্টের সবচেয়ে বড় পুলিশ অফিসার আমার স্বামী। উফ মাগো। সাকিব রান্নাঘরে গিয়ে দেখলো কিছু আছে কিনা। এই তো মম, যাক ভালোই হলো। এভাবে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কতক্ষণ আর থাকা যায়। সাকিব সারা ঘরে মোম জ্বালিয়ে দিল। এখন রান্না করতে হবে, কিন্তু কি করি। এই তো কয়দিন আগে এক হারামি কিছু খাবার এনে রেখেছিল, সব শেষ। এই তো পেয়েছি। অজ্ঞতা মেয়েটিকে ডিম খেয়ে পেট ভরতে হবে। উফ, সিটকানিটা এত উপরে কেন? যাক, মিস্টার এখনো নিচে, এই ফাঁকে চেঞ্জ করে ফেলি। সাকিব একটা ট্রেতে কিছু চিপস আর অমলেট নিয়ে নেহার রুমের দিকে যাচ্ছে। হঠাৎ করে কিসে যেন ধাক্কা খেয়ে নেহার রুমের দরজার উপর পড়ে যায়। অতঃপর নেহার সাকিব দুজনকে দেখে। সাকিব নিচে বসে আছে, মনে মনে ভাবছে কি থেকে কি হয়ে গেল। নেহা নিচে নেমে এসে সোফায় বসে পড়ল, মনে মনে ভাবছে খুব তো পার্টনার ছিলে, এখন মজা দেখাচ্ছে। এই যে মিস্টার, একা একটা মেয়েকে একা পেয়ে ধর্ষণ করার ইচ্ছা? বিশ্বাস করুন, আসলে কোনো বিশ্বাস টিশ্বাস বুঝি না। আমি কাল ডিআইবি স্যারকে ফোন দিয়ে বলে দিব। প্লিজ এমনটা করবেন না, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আশা বলবো না, তবে একটা শর্তে। কি শর্ত? আমাকে বউ হিসেবে মেনে নিতে হবে। কোনো দিনই না। ওকে, কোনো ব্যাপার না। আমার ফোনটা গেল কই? ওকে ঠিক আছে, আমি আপনাকে বউ হিসেবে মেনে নিলাম। ঠিক আছে, মেনে নিলাম। নেহা সাকিবের গলা জড়িয়ে বলল, এই তো আমার সুইট বরটা রে। নেহা সাকিবকে চিপস আর অমলেট খাইয়ে দিচ্ছে। নাও খাও। না। স্যারকে ফোন দিব? ব্ল্যাকমেল করছো? তোমাকে পাবার জন্য যদি তাই করতে হয় তবে তাই করব। কেন এমনটা করছো? তোমায় ভালোবাসি বলে। সাকিবকে জড়িয়ে ধরে সাকিব কোনো উপায় না পেয়ে নেহাকে জড়িয়ে নেয় ভালোবাসার চাদরে। সাকিব আর নেহা খাটের উপর বসে আছে। নেহা সাকিবের কাঁধে মাথা দিয়ে আছে। তোমাকে কাছে পাবার যে কত স্বপ্ন দেখেছি, আর আজ আমার সেই স্বপ্ন সত্যি হলো। আচ্ছা। বাইরে বৃষ্টি আর আমি আমার প্রিয় মানুষটার কাছে। কি রোমান্টিক পরিবেশ, তাই না? কি তুমি একটা আমি একটা কি? তুমি একটা বলে সাকিবকে খাটে ফেলে দিল। অতঃপর ব্যালেজি। সকালবেলা অন্যান্য দিনের থেকে আজকের সকালটা সাকিবের কাছে অন্যরকম লাগছে। নেহা সাকিবের বুকের উপর শুয়ে আছে। নেহার গায়ে শুধুমাত্র সাকিবের লম্বা শার্টটা ছাড়া কিছুই নেই। গুড মর্নিং। সাকিব একটা মুচকি হাসি দিয়ে নেহাকে বুকে জড়িয়ে নেয়। আচ্ছা, রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। ওকে, তবে তার আগে আমাকে মর্নিং কিস দিতে হবে। সাকিব নেহাকে একটা কিস করে ফ্রেশ হয়ে নিল। সাকিব রেডি হয়ে দরজাটা খুললো। খুলেই দেখলো রান্না তার দলবল নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম পুলিশ ভাই। পুলিশ ভাবি ভালো আছেন? রানা তার দলবল সহ বাড়ির ভেতর ঢুকলো। শালা বেঈমান, নিমুখারাম, আমার সাথে বেঈমানি করো? রানা সাকিবকে গুলি করতেই নেহার সামনে আসে। গুলিটি নেহার বুকে বিঁধে। নেহা, এ তুমি কি করলে? যাকে ভালোবাসি তাকে ছাড়া থাকবো কিভাবে বলো? সাকিব রানা আর তার দলবলকে ইচ্ছা মতো মেরে পুলিশ হেডকোয়ার্টারে খবর দেয়। সাকিব নেহাকে কোলে করে রানাদের গাড়িতে করে একটা হসপিটালে নিয়ে যেতে থাকে। পুলিশ এসে রানাদের গ্রেপ্তার করে। অন হসপিটাল। নেহা, তোমার কিচ্ছু হবে না। কাল রাতটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। তুমি তোমার পছন্দের কাউকে বিয়ে করে নাও। চুপ, একদম চুপ করে থাকো তুমি। এতক্ষণে পুলিশ ডিপার্টমেন্টের অনেকেই হসপিটালে এসে গেছে। আফটার সাম টাইমস অন দ্য অপারেশন থিয়েটার হল। ডক্টর, আমার স্ত্রীর কি অবস্থা এখন? থ্যাঙ্কস ডক্টর। ওকে ডক্টর। আফটার অল, এবারের ঈদের পরের দিন আমাদের আনুষ্ঠানিক বিয়ে ঠিক করা হয়েছে।
আমাদের দুই পরিবার বিয়েতে রাজি। আর নেহা চাকরি করতে চাচ্ছে না, ওর খুব একটা বেবির শখ। বেবির অর্ডার তো দিলাম, এখন জাস্ট অপেক্ষা। বিয়েতে অবশ্যই আপনারা আসবেন, এই ঠিকানায়। আসবেন কিন্তু, না এলে খুব রাগ করব। আর হ্যাঁ, এরকম আরও রোমান্টিক অ্যাকশন গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ ও সমাপ্ত।